তো সবাই নিশ্চয়ই সেটা দেখেছো, মানে যে ভিডিওটা শেয়ার করেছি। তো তাও আজকে আমরা ফাংশনসটা কেন পড়তে চাইছি, কারণ ফাংশনস থেকে কোশ্চেন আসে সিতে, আর আসবেও কোশ্চেন। কী কোশ্চেন আসবে সেটা আমি মডেল কোশ্চেনে দিয়েছি অলরেডি, কী ধরনের কোশ্চেন পড়তে হবে ফাংশন থেকে। তো আজকে আমরা ফাংশনসটা একটু ডিসকাস করবো, কারণ সি এর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে ফাংশন। তো সেই ফাংশন নিয়ে আজকে আমরা স্টাডি করব। একটু ভালো করে সবাই একটু ক্লাসটা করো, আশা করি ফাংশনসটা পড়তে হবে না যদি একটু ভালো করে ক্লাসটা করো। তো চলো, ফার্স্ট আমরা ফাংশনের ইন্ট্রোডাকশনে যাব। আমরা একটু সাজেস্টিভ পড়ার চেষ্টা করব। ওকে, আমরা একটু সাজেস্টিভ পড়ার চেষ্টা করব। যে টপিকগুলো আমাদের দরকার বা যেগুলো আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেগুলোই বেসিক্যালি আমরা স্টাডি করব একটু ডিটেলসে। ফার্স্টে আমি ইন্ট্রোডাকশনে যাচ্ছি। ওকে, তো ফাংশন টার্মটার সাথে আমরা অলরেডি ফ্যামিলিয়ার। আমরা সিতে প্রোগ্রাম করতে গিয়ে ডিফারেন্ট ফাংশনের আমরা হেল্প নিয়ে প্রোগ্রাম করেছি। তো আমরা যেমন প্রিন্টএফ ফাংশন আমরা সবসময় ব্যবহার করি আমাদের প্রোগ্রামিংয়ে, আমরা স্ক্যানএফ ফাংশন আমরা ব্যবহার করি আমাদের প্রোগ্রামিংয়ে। তো দিজ আর দ্য ফাংশন। কারণ আমরা ফাংশন চিনতে পারি কেমন করে না, ফাংশনের পরে একটা ওপেনিং ফার্স্ট ব্র্যাকেট থাকে, একটা ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেট থাকে। সেটা দেখে আমরা ফাংশনকে চিনতে পারি। আবার স্ক্যানএফ ফাংশনের আমরা স্ক্যানএফ ফাংশনস দিয়ে আমরা ইউজারের কাছ থেকে কোনো ভ্যালুকে রিড করতাম। আর এছাড়াও আমরা যদি কনিও ডট এইচটাকে ইনক্লুড করি তাহলে সেক্ষেত্রে আমাদের গেট সিএইচ বলে একটা ফাংশনকে আমাকে লিখতে হতো। এছাড়া ম্যাথ ডট এইচ হেডার ফাইলের মধ্যে ডিফারেন্ট ফাংশন আছে যেগুলো ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করতে যে ফাংশনসগুলো আমাদের দরকার, তার মধ্যে যেমন পাও ফাংশন, তার মধ্যে যেমন এসকিউআরটি ফাংশন, ওকে, এরকম সাইন কস ট্যান, ওকে, সেল ফ্লোর, ডিফারেন্ট ফাংশন। আমি ম্যাথ ডট এইচের একটা ছোট্ট ভিডিও প্রোভাইড করেছি, যে ম্যাথ ডট এইচ হেডার ফাইলের একটা ভিডিও প্রোভাইড করেছি যেখানে ডিফারেন্ট ফাংশন কীভাবে কাজ করে তার কিছু ডেমনস্ট্রেশন আছে। তো তোমরা সবাই সেটাকেও একটু দেখতে পারো। কারণ এখান থেকে অ্যাজ সাচ যে কোনো কোশ্চেন আসবে সেরকম নয়, হয়তো কোনো শর্ট কোশ্চেন থাকতে পারে যে পাও ফাংশনের কাজ কী বা এসকিউআরটি ফাংশনের কাজ কী। আর আরেকটা কথা যেটা বলে রাখা খুবই দরকার সেটা হচ্ছে যে সি প্রোগ্রামিংয়ের মডেলে আমি যে শর্ট কোশ্চেনগুলো দিয়েছি দ্যাট ইজ নট এনাফ। তো সি প্রোগ্রামিংয়ের শর্ট কোশ্চেন বেসিক্যালি আরও পড়তে হবে। আর সবাই সি প্রোগ্রামিংয়ের শর্ট কোশ্চেনের জন্য যে সাইটটা ফলো করবে, শুধুমাত্র সি প্রোগ্রামিংয়ের জন্য নয়, যে কোনো সাবজেক্টের জন্য তোমরা যে সাইটটা ফলো করবে শর্ট কোশ্চেনের জন্য, কারণ কাউন্সিলের সেমিস্টারের যে কোশ্চেনগুলো তারা কিন্তু এই sanfoundry.com এই সাইট থেকে কিন্তু শর্ট কোশ্চেন তোলে। ওকে, তো এই sanfoundry.com থেকে তোমরা প্রত্যেকটা সাবজেক্টের এমসিকিউ কোশ্চেন তোমরা পাবে। সেই এমসিকিউ কোশ্চেনগুলো কিন্তু তোমরা সেখান থেকে টপিক ওয়াইজ তোমরা কিন্তু তোমাদেরকে দেখে রাখতে হবে, কারণ এমসিকিউ কোশ্চেনের তো কোনো সাজেশন হয় না। তো বেসিক্যালি আমাকে টপিকটা ভালো করে পড়া থাকলে সেখান থেকে এমসিকিউ আসলে তা আমরা করতে পারবো, কিন্তু সি এর ক্ষেত্রে এমসিকিউ করাটা একটু ডিফিকাল্ট। কারণ সিতে এমন কিছু কিছু ট্রিক দিয়ে কোশ্চেন থাকে যেটা খুব ভালো করে পড়তে হয়। তো যাই হোক, আর ডেসক্রিপটিভ যে কোশ্চেনগুলো দিয়েছি মডেলের মধ্যে প্রোগ্রাম ছাড়া, যেগুলো কিছু প্রোগ্রামও দিয়েছি যে প্রোগ্রামগুলো খুব ইম্পর্টেন্ট। আর এছাড়া আমি সিতে যে প্রোগ্রামগুলো পড়িয়েছি প্রত্যেকটা প্রোগ্রাম কিন্তু ইম্পর্টেন্ট, কারণ প্রোগ্রাম কোনটা আসবে কেউ বলতে পারবে না। কিন্তু আমরা যে ডেসক্রিপটিভ টাইপের কোশ্চেনগুলো দিয়েছি সেখানে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন ওখান থেকে থাকবে। ওকে, যাই হোক, তো আমরা ফাংশন পড়ছি, ফাংশনে আমরা ডিফারেন্ট ফাংশনস দেখেছি। তা এই ফাংশনস বেসিক্যালি যখন আমাদের সেই কাজটার প্রয়োজন পড়ে আমরা তখন সেই ফাংশনসটাকে কল করে নিই বা ডেকে নিই। যেমন আমার হয়তো কোনো কিছু ডিসপ্লে করবার প্রয়োজন, আমরা হয়তো প্রিন্টএফ ফাংশনকে কল করলাম। আমার হয়তো কোনো কিছু স্ক্যান করার প্রয়োজন, আমি স্ক্যানএফ ফাংশনকে কল করলাম। ওকে, আমার হয়তো একটা পাওয়ারের ক্যালকুলেশনের দরকার, আমি পাও ফাংশনকে কল করলাম। আমার হয়তো স্কোয়ার রুট করতে হবে, আমি এসকিউআরটি ফাংশনকে কল করলাম। তাহলে ফাংশন কল একটা অ্যাসপেক্ট, যে আমাকে ফাংশনকে ডাকতে হবে, না ডাকলে সে তো আমাকে সাড়া দেবে না, তাকে আমাকে কল করতে হবে। তো এবার এই যে 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 ধরনের ফাংশন আমরা কল করে কাজ করি, এই ফাংশনগুলোর ভেতরে কি কোড লেখা আছে আমরা কিন্তু কেউ জানি না। আমি প্রিন্টএফ ফাংশনকে কল করছি, আমি প্রিন্টএফ ফাংশনকে কল করার সময় আমি প্রিন্টএফ ফাংশনের মধ্যে একটা মেসেজকে হয়তো দিলাম, সেটা হচ্ছে গুড মর্নিং মেসেজ। তো সেই গুড মর্নিং মেসেজটা আমি যখনই পাস করে যখন তাকে রান করাচ্ছি, আমাকে হয়তো আউটপুট স্ক্রিনে আমাকে গুড মর্নিং মেসেজটা আমাকে শো করছে। প্রিন্টএফ ফাংশনের মধ্যে কোনো ম্যাজিক আছে নাকি যে আমি যা লিখবো তাই আমাকে শো করবে?
তার মানে নিশ্চয়ই এই প্রিন্টএফ ফাংশনের এগেনস্টে আমার কিছু লাইন অফ কোড আছে বা কিছু স্টেটমেন্ট আছে বা স্টেটমেন্ট অফ কোড আছে। আমি যখনই প্রিন্টএফ ফাংশনকে কল করছি তখন আমার এই লাইন অফ কোডগুলো বা ব্লক অফ কোডগুলো তখন এক্সিকিউট করছে। তার রেসপেক্টে আমি যে মেসেজটা পাস করছি অ্যাজ এ প্যারামিটার, আমার সেই মেসেজটা আমাকে কনসোলে ডিসপ্লে করছে বা আউটপুট ডিভাইসে আমাকে ডিসপ্লে করছে। তাহলে এই যে লাইন অফ কোড প্রিন্টএফ ফাংশনের এগেনস্টে কিছু কোড আছে, বা স্ক্যানএফ ফাংশনের এগেনস্টে কিছু কোড আছে, বা গেটসিএ যে কোনো ফাংশন যেগুলোকে আমরা কল করে কাজ করি, প্রত্যেকটা ফাংশনের এগেনস্টে কিছু লাইন অফ কোড আছে বা কিছু গ্রুপ অফ স্টেটমেন্ট আছে। যে গ্রুপ অফ স্টেটমেন্টগুলো এক্সিকিউট হচ্ছে বলেই কিন্তু তার কাছ থেকে আমরা তার কাজটাকে পাচ্ছি। তাহলে এই গ্রুপ অফ কোড বা লাইন অফ কোডগুলো বেসিক্যালি ডিফাইন করা থাকে। তুমি যে ফাংশন ব্যবহার করছো তার রেসপেক্টিভ হেডার ফাইল থাকে। তাহলে আমার এই লাইন অফ কোডটা কিন্তু ডিফাইন করা থাকে হেডার ফাইলের মধ্যে। যেমন প্রিন্টএফ স্ক্যানএফকে কল করলে প্রিন্টএফ স্ক্যানএফের যে কোডটা, সেই কোডটা কিন্তু অ্যাকচুয়ালি ডিফাইন করা থাকে কোথায়? হেডার ফাইলের মধ্যে। তো তার জন্যই তো আমাকে এই ফাংশনগুলোকে ব্যবহার করি বলেই তো আমাকে হ্যাশ ইনক্লুড stdio.h আমাকে প্রথমে ইনক্লুড করতে হয়। ওকে, সো stdio.h এর মধ্যে বেসিক্যালি যত লাইব্রেরি ফাংশনস তুমি ব্যবহার করো, যেমন প্রিন্টএফ, স্ক্যানএফ, গেটসিএইচ, বা হয়তো গেটএস, পুটএস, গেটক্যার, পুটক্যার, এই ধরনের প্রত্যেকটা ফাংশনের কিন্তু ডেফিনেশন আমার লেখা আছে কোথায়? stdio.h এর মধ্যে। আবার যদি তুমি পাও ফাংশনকে কল করো, তাহলে পাও ফাংশন এগেনস্টে কিছু সেট অফ স্টেটমেন্ট আছে বা কিছু গ্রুপ অফ কোড আছে। সেই গ্রুপ অফ কোডটা তোমার ডিফাইন করা থাকে কোথায়? math.h এর মধ্যে। তাহলে তুমি কোন টাইপের লাইব্রেরি ফাংশন ব্যবহার করছো তার স্পেসিফিক হেডার ফাইল কোনটা তোমাকে জানতে হবে। আবার ধরে নাও হয়তো আমি স্ট্রিং ফাংশন ব্যবহার করছি, strlen ফাংশন, বা আমি হয়তো strcpy ফাংশন ব্যবহার করছি, দ্যাট ইজ আ স্ট্রিং ফাংশন। তাহলে আমাকে এই স্ট্রিং ফাংশনসটাকে নিয়ে কাজ করতে গেলে আমাকে জানতে হবে যে কোন হেডার ফাইলের মধ্যে আমার strlen ফাংশনের কোডটাকে ডিফাইন করা আছে, বা কোন হেডার ফাইলের মধ্যে আমার strcpy এর বডিটা বা তার ডেফিনেশনসটা লেখা আছে। তো তার জন্য আমাকে অবশ্যই string.h আমাকে ইনক্লুড করে কাজ করতে হবে। আবার ধরুন আমি কোনো ক্যারেক্টার হ্যান্ডলিং কোনো ফাংশন ব্যবহার করছি, হয়তো টু আপার, টু লোয়ার, ওকে, ই স্পেস, ইজ ডিজিট। তো তার জন্য আমাকে অবশ্যই ctype.h আমাকে ইনক্লুড করতে হবে, কারণ ctype.h এর মধ্যে কিন্তু ওই সমস্ত ক্যারেক্টার হ্যান্ডলিং ফাংশনের ডেফিনেশনসটা লেখা আছে বা তার গ্রুপ অফ কোডটা তার মধ্যে ডিফাইন করা আছে বলে আমাকে ctype.h আমাকে ইনক্লুড করে আমাকে কোনো ক্যারেক্টার হ্যান্ডলিং ফাংশনকে ব্যবহার করতে হবে। তাহলে আমরা সেই যে সমস্ত ফাংশনসগুলো আমার আগে থেকে ডিফাইন করা থাকে আমার হেডার ফাইলের মধ্যে বা আমার লাইব্রেরি ফাইলের মধ্যে, যে সমস্ত ফাংশনের ডেফিনেশন আগে থেকে ডিফাইন করা থাকে, সেই সমস্ত ফাংশনসকে বলা হয় লাইব্রেরি ফাংশন। তাহলে আমরা এতক্ষণ ধরে যা কিছু ডিসকাশন করছিলাম সবটাই কিন্তু হচ্ছে আমাদের লাইব্রেরি ফাংশন। মানে লাইব্রেরি ফাংশন সেই সমস্ত ফাংশনগুলো যে ফাংশনের ডেফিনেশন আগে থেকে ডিফাইন করা আছে কোথায়? না তার রেসপেক্টিভ হেডার ফাইলের মধ্যে, বা যে ফাংশনগুলো প্রিডিফাইন ফাংশন, সেই প্রিডিফাইন ফাংশনগুলোকে বলা হয় লাইব্রেরি ফাংশন। তাহলে আমরা ফাংশনকে টু টাইপে ডিভাইড করতে পারি। একটা হচ্ছে লাইব্রেরি ফাংশন, যে ফাংশনের ডেফিনেশন অলরেডি আগে থেকে ডিফাইন করা আছে। আর একটা ফাংশন, তার নাম হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন। ইউজার ডিফাইন ফাংশন মানে যে ফাংশনসগুলোকে ইউজাররা ডিফাইন করে, যে ফাংশনগুলোকে ইউজাররা ডিফাইন করে তার নাম হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন। তাহলে কোন ফাংশনসগুলো ইউজাররা ডিফাইন করে? না আমি একটা অ্যাডিশন করার জন্য আমি নিজে একটা ফাংশনস তৈরি করলাম। তাহলে আমাকে জানতে হবে যে একটা ফাংশন কীভাবে তৈরি করা যায়, একটা ফাংশনের ডেফিনেশনস কীভাবে লেখা যায়, একটা ফাংশনকে কীভাবে কল করা যায়, একটা ফাংশনকে কীভাবে ডিক্লেয়ার করা যায়। তবেই আমি একটা ইউজার ডিফাইন ফাংশন লিখে তাকে কল করে আমি কাজ করতে পারবো। আমি অ্যাডিশন করার জন্য একটা ফাংশন লিখে রাখলাম যে আমার প্রোগ্রামে হয়তো 10 বার অ্যাডিশন করতে হবে। তাহলে আমি 10 বার অ্যাডিশন করতে গেলে আমাকে একবার অ্যাডিশন করতে আমার 5 লাইন করে কোড লিখতে হয়। তাহলে 10 বার অ্যাডিশন করতে গেলে নিশ্চয়ই আমাকে 10 5 50 লাইনে কোড লিখতে হবে, নেয়ার অ্যাবাউট। আমি তখন ঠিক করলাম যে না, একটা কাজ করে রাখি, আমি ওই অ্যাডিশন বলে একটা ফাংশনকে ডিফাইন করে রাখি। আমার যখনই অ্যাডিশন কাজটার প্রয়োজন পড়বে আমি তখন সেই ফাংশনটাকে কল করে নেব। তাহলে আমাকে একই লাইন অফ কোডগুলোকে আমাকে বারবার রিপিট করতে হবে না। দ্যাট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ ফাংশন। তাহলে আমরা ফাংশন ব্যবহার করি সেই পারপাসে, যেমন প্রিন্টএফ ফাংশন। তোমার যতবার খুশি প্রিন্টএফ যদি তোমার দরকার পড়ে তোমার প্রোগ্রামিংয়ে, তুমি দেখো কিন্তু কোনো বাধা ছাড়াই তুমি কিন্তু কল করতে পারো। তোমাকে কিন্তু কেউ রেস্ট্রিক্ট করে না যে তুমি কতবার প্রিন্টএফটাকে কল করতে পারবে বা করতে পারবে না। তাহলে আমার যতবার খুশি দরকার পড়ছে আমি সেই ফাংশনটাকে কল করছি। কিন্তু
একটা মেসেজকে প্রিন্ট করতে যদি আমাকে 10 লাইন করে কোড লিখতে হতো, তাহলে ভাবো তো একটা সি এর প্রোগ্রাম করতে গেলে আমাকে যতবার প্রিন্ট এফ করতে হবে ততবার আমাকে সেই 10 লাইন করে যদি কোড লিখতে হয়, তাহলে আমার প্রোগ্রামের সোর্স কোডের সাইজটা কতটা বড় হবে। তো তার জন্য কিন্তু আমরা ফাংশন ডিফাইন করে কাজ করি। ওকে, তো দ্যাট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ ফাংশন। তো আমরা অ্যাডভান্টেজে আমরা পরে আসবো। আমরা এখন কিন্তু বলিনি হোয়াট ইজ ফাংশন। ফাংশন বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে একটা গ্রুপ অফ স্টেটমেন্ট বা একটা নাম্বার অফ স্টেটমেন্ট। আমি একসঙ্গে 5 লাইনের একটা কোড লিখলাম, আমি একসঙ্গে একটা 5 লাইনের কোড লিখলাম বা গ্রুপ অফ স্টেটমেন্ট লিখেছি, আর সেই স্টেটমেন্টটা গ্রুপ অফ স্টেটমেন্টের একটা নাম দিয়েছি, তার একটা রিটার্ন টাইপ দিয়েছি, তার একটা প্যারামিটার দিয়েছি। তো দ্যাট ইজ কল ফাংশন। তাহলে ফাংশনের কাজ কি না, ফাংশন আমাকে একটা স্পেসিফিক কোনো টাস্ককে পারফর্ম করতে আমাকে হেল্প করে। আমি অ্যাডিশন করবো, একটা ফাংশনকে ডিফাইন করলাম। আমি সাবস্ট্রাকশন করবো, আমি 5 লাইনের একটা কোড লিখলাম সাবস্ট্রাকশন ফাংশনের মধ্যে। আমার যখনই সাবস্ট্রাকশন করার প্রয়োজন পড়বে আমি তখন সেই কোডটাকে আমি কল করব, আমি সেই কোডটাকে কল করব, আমি সেই ফাংশনটাকে কল করব। তাহলে আমার সেই টাস্কটা অ্যাচিভ হয়ে যাবে, সেই কাজটা আমরা করতে পারবো বেসিক্যালি। তাহলে যে ফাংশনসগুলো ইউজাররা ডিফাইন করে, মানে আমরা ডিফাইন করি, প্রোগ্রামাররা ডিফাইন করে, সেই ফাংশনগুলোকে বলা হয় ইউজার ডিফাইন ফাংশন। তাহলে আমরা এখন ইউজার ডিফাইন ফাংশন ডিফাইন করে কাজ করিনি, কিন্তু আমরা একটা ফাংশন আমরা ব্যবহার করি, দ্যাট ইজ আ ইউজার ডিফাইন ফাংশন। তার নাম হচ্ছে মেন ফাংশন। আমরা প্রোগ্রাম লেখার প্রথমেই আমরা ইন্ট মেন বা ভয়েড মেন আমরা লিখি, আমরা লিখে আমরা আমাদের কোডটাকে লেখা স্টার্ট করি। তাহলে একটা মেন ফাংশন কিন্তু আমরাই ডিফাইন করি। মেন ফাংশনের ভেতরে কত লাইনে কোড থাকবে সেটা কিন্তু তুমি ডিফাইন করো, সেটা কিন্তু ডিপেন্ড করে অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম। তোমাকে কি প্রবলেম সলভ করতে দিয়েছে তার উপর বেস করে কিন্তু তোমার মেনটা ভ্যারি করে। আমার মেনটার ভেতরে আমি 4 লাইনে কোড লিখতে পারি, হয়তো অ্যাডিশনের প্রোগ্রাম করছি আমি 5 লাইনে কোড লিখলাম, আমি হয়তো ফ্যাক্টোরিয়ালের প্রোগ্রাম করছি আমি 7 লাইনে কোড লিখলাম। তাহলে এই মেন ফাংশনটাকে ডিফাইন করছে কারা? আমরাই তো ডিফাইন করছি। আমার মেন ফাংশনের মধ্যে কতবার প্রিন্টএফ লিখবো, কতবার স্ক্যানএফ লিখবো, কতবার অপারেশন করব, বা কটা লুপ ইউজ করব, বা কতবার আমি ইফ এলস ব্যবহার করব, সেটা কিন্তু ডিপেন্ড করে আমাদের ওপরে। তো দ্যাট ইজ হোয়াই মেন ইজ কল্ড ইউজার ডিফাইন ফাংশন। তার জন্য মেনকে বলা হয় ইউজার ডিফাইন ফাংশন। কিন্তু আমরা আমাদের এই টপিকের মধ্যে আমরা যেটাকে স্টাডি করব, আমাদের টপিকটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি ইউজার ডিফাইন ফাংশন। আমরা নিজেরা ফাংশনস তৈরি করে সেই ফাংশনসকে কল করে আমরা কাজ করব। তা কী করে ফাংশনস তৈরি করতে হয়, কী করে ফাংশনকে ডিফাইন করতে হয়, সেটাই হচ্ছে আমাদের টপিক আজকে টপিক। তাহলে আমরা কিছু লাইব্রেরি ফাংশনের এক্সাম্পল দেখলাম, আর আমরা এখনো পর্যন্ত মেন ফাংশনের এক্সাম্পল দেখেছি, ইউজার ডিফাইন ফাংশনের এক্সাম্পল দেখেছি মেন। আর মেন ছাড়াও আমরা বলতে পারি যে স্যার আমি একটা অ্যাড বলে একটা ফাংশনকে ডিফাইন করলাম, এটা একটা ইউজার ডিফাইন ফাংশন। আমি সাব বলে একটা ফাংশনকে ডিফাইন করলাম, এটা একটা ইউজার ডিফাইন ফাংশন। আমি হয়তো মাল্টি বলে একটা ফাংশনকে ডিফাইন করলাম, যে ফাংশনসটা মাল্টিপ্লিকেশন করতে পারে, এটা একটা ইউজার ডিফাইন ফাংশন। তাহলে এই ফাংশনগুলো কী করে ডিফাইন করতে হয় সেটা আমরা শিখবো। তাহলে এগুলো সবই হচ্ছে আমাদের ইউজার ডিফাইন ফাংশনের এক্সাম্পল। ওকে, সো তাহলে নাম্বার অফ স্টেটমেন্ট, আমি অনেকগুলো স্টেটমেন্টকে যদি একটা সিঙ্গেল ইউনিটের মধ্যে যদি আমি গ্রুপ করতে পারি, তো তাকেই বলা হয় ফাংশন। তাহলে ফাংশন ইজ আ নাম্বার অফ স্টেটমেন্ট গ্রুপড ইনটু আ সিঙ্গেল লজিক্যাল ইউনিট, বা ব্লক অফ স্টেটমেন্টকে আমরা ফাংশন বলতে পারি। একটা ফাংশনের মধ্যে ব্লক অফ স্টেটমেন্ট থাকে, 5টা স্টেটমেন্ট থাকতে পারে, 10টা স্টেটমেন্ট থাকতে পারে, 20টা স্টেটমেন্ট থাকতে পারে, দ্যাট ইজ আ ব্লক অফ স্টেটমেন্ট। এবার ফাংশন কিভাবে এক্সিকিউট হয় সেটা আমরা প্রোগ্রামিং যখন পড়বো ফাংশনস দিয়ে, তখন সেটা আমরা জানতে পারবো ফাংশন কিভাবে এক্সিকিউট হয়। আবার আমরা এটাও জানি যে আমার যে কোনো প্রোগ্রামের এক্সিকিউশন স্টার্ট হয় মেন থেকে। আমার যে কোনো প্রোগ্রামের এক্সিকিউশন স্টার্ট হয় মেন থেকে। আবার মেনটা হচ্ছে আবার ইউজার ডিফাইন ফাংশন। আবার মেন ফাংশন না থাকলে আমার কোনো প্রোগ্রাম এক্সিকিউশন হতে পারবে না। আমরা উইদাউট মেন কোনো সি প্রোগ্রাম লিখতে পারবো? নিশ্চয়ই লিখতে পারবো না। বা উইদাউট মেন আমি কোনো C++-এ প্রোগ্রাম লিখতে পারবো? তাও পারবো না, কারণ মেন থেকে আমার এক্সিকিউশন স্টার্ট হয়, বা আমার এক্সিকিউশনটা ইনিশিয়েট হয় মেন ফাংশনস থেকে। সো আমাকে মেন ফাংশনস থেকে কিন্তু আমাকে প্রোগ্রাম লেখা স্টার্ট করতে হবে। তাহলে ফাংশন হচ্ছে একটা গ্রুপ অফ স্টেটমেন্ট বা একটা ব্লক অফ স্টেটমেন্ট, আর যে ফাংশনসটা আমার কোনো একটা স্পেসিফিক টাস্ককে সলভ করে। তাহলে প্রোগ্রাম কি? সি প্রোগ্রামটা কি না, সি প্রোগ্রাম ইজ এ কালেকশন অফ ফাংশন। অনেকগুলো ফাংশনের কালেকশনকে নিয়ে আমরা একটা সি প্রোগ্রাম তৈরি করতে পারি। আমার একটা ক্যালকুলেটরের প্রোগ্রাম আছে, ক্যালকুলেটর। তার মধ্যে ধরো নাও একটা ক্যালকুলেটর যতগুলো অপারেশন পারফর্ম করতে পারে, আমি প্রত্যেকটা অপারেশনের জন্য আমি একটা করে ফাংশনস তৈরি করে দিয়েছি। এবার মেন ফাংশনস থেকে আমি প্রত্যেকটা ফাংশনকে কল করছি। তাহলে আমি বলতে পারি যে আমার ওই ক্যালকুলেটরের প্রোগ্রামটা
তার মধ্যে অনেকগুলো ফাংশন আছে, অ্যাডিশন ফাংশন আছে, সাবট্রাকশন আছে, মাল্টিপ্লিকেশন আছে, ডিভিশন আছে, ফ্যাক্টোরিয়াল আছে, লগারিদম আছে, পাওয়ার আছে, এক্সপোনেন্ট আছে, সাইন কস ট্যান ফাংশন আছে, ডিফারেন্ট ফাংশন আছে। তাহলে প্রোগ্রাম ইজ এ কালেকশন অফ ফাংশন। আমরা অনেকগুলো ফাংশনস নিয়ে একটা প্রোগ্রাম তৈরি করতে পারি। ওকে, সো আমি আর একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিই আমাদের কেন ফাংশনের প্রয়োজন। ধরে নাও আমি একটা বাড়ি তৈরি করছি। এবার আমার বাড়ি তৈরি করার সময় হয়তো ফার্স্টে আমাকে বাড়ির একটা ডিজাইন করতে হবে, তাই না? বাড়িতে একটা ডিজাইন করতে হয়, তো আমাকে সিভিল ইঞ্জিনিয়ারকে দিয়ে বাড়ির একটা ডিজাইন করতে হয়। আমি তখন কল করলাম সিভিল ইঞ্জিনিয়ারকে যে আমি এরকম একটা 1.5 কাঠা জায়গার উপরে আমি একটা বাড়ি করতে চাইছি, তুমি আমাকে প্ল্যানটা করে দাও। তাহলে তুমি তোমার প্ল্যান করার জন্য তুমি একটা ফাংশনকে কল করলে, সেই ফাংশনটার নাম হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার। আবার তোমার সেই যখন প্ল্যানিং যখন কমপ্লিট হয়ে গেল, তুমি হচ্ছে এবার রাজমিস্ত্রিকে ফোন করলে, তার কাজ হচ্ছে তোমার বাড়ির কনস্ট্রাকশনটাকে রেডি করে দেওয়া। সে তোমার বাড়ির কনস্ট্রাকশনটাকে রেডি করে দিল, তোমার বিল্ডিংটাকে তৈরি করে দিল, তোমার বিল্ডিং হয়ে গেল। তারপর তুমি কল করলে হয়তো ইলেকট্রিফিকেশনের জন্য ইলেকট্রিশিয়ানকে, সে তোমার বাড়ির ইলেকট্রিফিকেশন করে দিল, কনসিল ওয়ারিংটা তোমার সেট আপ করে দিয়ে গেল। তারপর তুমি হয়তো রং করবে, তুমি হয়তো রঙের মিস্ত্রিকে ফোন করলে, সে তোমার বাড়িটা রং করে দিয়ে গেল। তাহলে দেখো প্রত্যেকটা কাজের জন্য তুমি কিন্তু ডিফারেন্ট ফাংশন কল করছো। ওকে, তাহলে একটা মেন প্রোগ্রাম, যদি আমার একটা বড় প্রোগ্রাম থাকে, এটাকে আমি বলছি একটা মেন প্রোগ্রাম। এই মেন প্রোগ্রামটাকে যদি আমরা কতগুলো সাব ফাংশনে ডিভাইড করতে পারি, কতগুলো মডিউলে ডিভাইড করছি, ধরুন এটা আমার একটা মডিউল 1, এটা আমার মডিউল 2, এটা আমার মডিউল 3, এটা আমার মডিউল 4। আমি প্রত্যেকটা একটা করে মডিউল বলছি, আর যাকে মডিউল বলা হয় তাকে আবার বলা হয় ফাংশন। এই প্রত্যেকটা মডিউলের নামই হচ্ছে ফাংশন। তাহলে আমার একটা মেন প্রোগ্রাম আছে, আমি আমার মেন প্রোগ্রামটাকে 4টে মডিউলে ডিভাইড করেছি। এই প্রত্যেকটা মডিউলকে আমি একজন প্রোগ্রামারকে অ্যাসাইন করেছি, যে মডিউল 1টা প্রোগ্রামার 1 করবে, মডিউল 2টা প্রোগ্রামার 2 করবে, মডিউল 3টা প্রোগ্রামার 3 করবে, আর মডিউল 4টা হয়তো প্রোগ্রামার 4 করবে। হয়তো ধরে না খুব বড় বড় মডিউল। এবার প্রোগ্রামার 1 মডিউল 1টাকে সে কমপ্লিট করলো, প্রোগ্রামার 2 মডিউল 2টাকে কমপ্লিট করলো, প্রোগ্রামার 3 মডিউল 3টাকে কমপ্লিট করলো, অ্যাজ ওয়েল অ্যাজ প্রোগ্রামার 4 মডিউল 4টাকে কমপ্লিট করলো। এবার এই 4টে মডিউল যখন সাকসেসফুলি যখন রান করে গেল, তখন এই 4টে মডিউলকে একসাথে ইন্টিগ্রেট করলেই তো আমি আমার মেন প্রোগ্রাম পেয়ে যাব। তাহলে আমরা কেন ডিভিশন করলাম আমার মেন টাস্কটাকে? তুমি একটা প্রজেক্ট করছো, তাহলে একটা প্রজেক্ট তো আর একজনের দ্বারা হয় না। তো আমাকে তখন ফার্স্টে কী করতে হয় না, সেই প্রজেক্টটাকে আমাকে কতগুলো সাব টপিকে ডিভাইড করতে হয় বা কতগুলো সাব মডিউলে ডিভাইড করতে হয়। তারপর সেই প্রত্যেকটা মডিউলকে হয়তো একজন করে স্টুডেন্ট হয়তো পারফর্ম করছে, কেউ হয়তো ডিজাইন করছে, কেউ হয়তো ব্যাক এন্ডে কোডিংটা করছে, কেউ হয়তো ইউজার ইন্টারফেসটা দেখছে। তাহলে এটা করলে কি সুবিধা হয় না, ধরে নাও আমার হয়তো এই পুরো প্রোগ্রামটাকে যখন আমি একসাথে ইন্টিগ্রেট করে যখন টেস্ট করছি বা যখন আমি রান করাতে যাচ্ছি, তখন রান করা থেকে দেখছি যে হয়তো আমার একটা কোনো কাজ হচ্ছে না। তাহলে কোন কাজটা হচ্ছে না আমি যদি দেখি, তাহলে সেই কাজটার জন্য আমার যে মডিউলটা রেসপন্সিবল, আমি স্পেসিফিক্যালি সেই মডিউলটাকে আমি চেক করব। আমার নিশ্চয়ই পুরো প্রোগ্রামটাকে আর চেক করার দরকার নেই। কিন্তু যদি আমরা প্রোগ্রামটাকে মডুলার বেসিসে না করতাম, হয়তো আমি ধরুন একটা 1000 লাইনের কোড, হয়তো আমি কোনো ফাংশন কনসেপ্ট ব্যবহার করলাম না, আমি হয়তো 1000 লাইনের কোডটাকে আমি হয়তো একবারই লিখেছি, পরপর আমি কোনো ফাংশনের কনসেপ্ট ব্যবহার করিনি। আমি ধরুন পরপর আমার 1000 লাইনের কোডটা আছে। এবার কোথাও একটা এরার চলে এসছে, তাহলে কিন্তু সেই এরারটাকে চেক করতে গেলে আমাকে লাইন নাম্বার 1 থেকে আপ টু লাইন নাম্বার 1000 পর্যন্ত আমাকে চেক করে করে আসতে হবে যে কোথায় এরারটা এসছে। তাহলে যদি আমরা ফাংশন দিয়ে যদি আমরা প্রোগ্রাম করি বা যদি আমরা মডুলার বেসিসে প্রোগ্রাম করি, এটাকে বলা হয় মডুলার প্রোগ্রামিং। যে আমরা একটা মেন প্রোগ্রামকে কতগুলো মডিউলে ডিভাইড করছি আর প্রত্যেকটা মডিউলকে আমরা সেপারেটলি আমরা সলভ করছি, দ্যাট ইজ কল মডুলার প্রোগ্রামিং। তাহলে আমাদের ফাংশন ব্যবহার করে প্রোগ্রাম করলে আমাদের প্রোগ্রামের টেস্টিং করা বা প্রোগ্রামের এরার ফাইন্ডিং করা বা প্রোগ্রামটাকে ডিবাগ করাটা কিন্তু অনেকটা ইজিয়ার হয়ে যায়। তাহলে সবসময় আমরা কিন্তু আমরা চেষ্টা করব যে কোনো প্রোগ্রামকে আমরা মডুলার বেসিসে করতে বা আমরা ফাংশনে ডিভাইড করে কাজটাকে করতে। সে কাজটা কিন্তু অনেক বেশি ইফেক্টিভ হয়, অনেক বেশি সেটা আমাদের টাইম কনজিউমিং বলবো না, আমাদের অনেক কম টাইম লাগে এক্সিকিউশনের জন্য,
বা আমরা একটা এফিশিয়েন্ট প্রোগ্রামিং করতে পারি যদি আমরা ফাংশনস দিয়ে প্রোগ্রাম করি, যে কোনো প্রোগ্রাম। সিতে আমরা যত প্রোগ্রাম পড়ে এসেছি প্রত্যেকটা প্রোগ্রাম কিন্তু ফাংশনস দিয়ে করা যায়। সিতে আমরা যত প্রোগ্রাম পড়ে এসেছি প্রত্যেকটা প্রোগ্রাম কিন্তু ফাংশনস দিয়ে করা যায়। তো সেটা আমরা দেখবো কীভাবে ফাংশনস দিয়ে প্রোগ্রামগুলো করা যায়। ওকে, ওকে, মাঝখানে আমার নেটওয়ার্ক কানেকশনটা একটু ডিস্টার্বড হয়েছিল। ওকে, তো আমরা আবার ফিরে এসেছি। সবাই শুনতে পাচ্ছ এখন? এখন সবাই শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, ক্লিয়ার। ওকে 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 হ্যাঁ স্যার, ক্লিয়ার। ওকে। তোমরা কতটা শুনতে পেয়েছো? কোন কোথায় কোথায় কতটা পর্যন্ত শুনতে পেয়েছো? ওই তো স্যার মডিউল 1000 লাইনের কোড ছিল। হ্যাঁ, 1000 লাইনে কোড ছিল তাই তো? ওই 1000 লাইনের কোড পর্যন্ত তোমরা শুনতে পেয়েছো তাই তো? ওকে, তো হ্যাঁ স্যার। স্ক্রিনটা এখন দেখা যাচ্ছে? স্ক্রিনটা দেখা যাচ্ছে এখন? হুম, হ্যাঁ স্যার। ঠিক আছে, ঠিক আছে। ওকে, তো আমরা যেটা বলছিলাম যে ধরে নাও একটা প্রোগ্রাম তুমি ফাংশন দিয়ে না করে তুমি সেই প্রোগ্রামটাকে, হয়তো তোমার প্রোগ্রামটার মধ্যে 1000 লাইনের কোড আছে, তুমি সেই 1000 লাইনের কোডটাকে তুমি একবারে লিখেছো, লাইন বাই লাইন তুমি লিখেছো, কোনো ফাংশন কনসেপ্ট তুমি ব্যবহার করোনি। এবার এই প্রোগ্রামটার মধ্যে যদি কোনো কাজ, যদি কোনো পার্টিকুলার একটা টাস্ক যদি পারফর্ম না হয়, তাহলে তুমি তো বুঝতে পারবে না যে কোন লাইনটা থেকে তোমার এই প্রবলেমটা আসছে। তখন তোমাকে এই লাইন নাম্বার 1 থেকে আপ টু লাইন নাম্বার 1000 পর্যন্ত তোমাকে চেক করতে করতে আসতে হবে যে কোথায় তোমার ভুলটা হয়েছে। কিন্তু সেই 1000 লাইনের প্রোগ্রামটাকে যদি তুমি 4টে সেপারেট মডিউলে যদি তুমি ডিভাইড করতে পারো, আর প্রত্যেকটা মডিউলের তুমি হয়তো ডিফারেন্সিয়েট করলে যে মডিউল 1টা হয়তো, আমি সাপোজ ধরুন এটা একটা ক্যালকুলেটারের প্রোগ্রাম, এটা ধরুন একটা ক্যালকুলেটার, তুমি হয়তো বললে যে মডিউল 1টা হচ্ছে অ্যাডিশনের জন্য, তুমি হয়তো বললে যে মডিউল 2টা হচ্ছে সাবস্ট্রাকশনের জন্য, মানে সাবস্ট্রাকশন করার কাজটা মডিউল 2টার মধ্যে ডিফাইন করা আছে, মাল্টিপ্লিকেশনের কাজটা মডিউল 3র মধ্যে ডিফাইন করা আছে, এখানে মাল্টিপ্লিকেশন হবে, আর মডিউল 4-এর মধ্যে তোমার ডিফাইন করা আছে ডিভিশনের কাজটা। ওকে, তাহলে এখন আমরা দেখো আমি 4টে ফাংশন ব্যবহার করেছি আমার প্রোগ্রামটার মধ্যে, তাহলে আমার এই 1000 লাইনের কোডটা কিন্তু এখন দেখো, আমি হয়তো বললাম যে এটা আমার হয়তো 250 লাইনের একটা কোড, আমি বললাম যে এটা আমার 250 লাইনের কোড, আমি এখন সেম লাইনই ধরছি, যদি কম বেশি হয় আমার ধরুন এটা হচ্ছে 250 লাইনের কোড। এবার তুমি প্রোগ্রামটাকে ডিবাগ করতে গিয়ে বা তোমার রান করতে গিয়ে তুমি দেখছো যে তোমার অ্যাডিশন, সাবস্ট্রাকশন আর ডিভিশনটা হচ্ছে ঠিকঠাক, কিন্তু মাল্টিপ্লিকেশনটা হচ্ছে না। তখন নিশ্চয়ই তোমাকে লাইন নাম্বার 0 থেকে লাইন নাম্বার 1000 পর্যন্ত তোমাকে চেক করার দরকার নেই। তখন তোমার ডিভিশনের কাজটা বা মাল্টিপ্লিকেশনের কাজটা যেটা হচ্ছে না, সেই কাজটা হচ্ছে না বলে তুমি নিশ্চয়ই স্পেসিফিক্যালি সেই 250 লাইনের কোডটাকেই তুমি চেক করবে, তোমাকে বাকিগুলো চেক করার কোনো প্রয়োজন নেই। তাহলে কাজটাকে আমি ফাংশনে ডিভাইড করেছি বলেই তো আমার এরার ফাইন্ডিংটা অনেকটা ইজিয়ার হয়ে গেছে। তাহলে 250 লাইনের কোডটাকে চেক করতে আমার যা সময় লাগবে, নিশ্চয়ই আমার 1000 লাইনের কোডটাকে চেক করতে আমার আরও বেশি সময় লাগতো। তাহলে এরার ফাইন্ডিং বা এরার ডিটেকশন বা ডিবাগিং করাটা অনেকটা বেশি ইজিয়ার হয়ে যায় যদি আমরা প্রোগ্রামটাকে ফাংশনের কনসেপ্ট দিয়ে যদি আমরা করতে পারি, বা যদি প্রোগ্রামটাকে আমরা মডুলার বেসিসে করতে পারি। দ্যাট ইজ দ্য
অ্যাডভান্টেজ অফ ফাংশন, এটাও কিন্তু ফাংশনের একটা অ্যাডভান্টেজ। ওকে, সো ফাংশনের এরকম ডিফারেন্ট অ্যাডভান্টেজ আছে। আবার যদি আমরা বলি যে কোথায় ফাংশনটা খুব ইউজফুল, আমি যেটা আগে একটু এক্সাম্পল দিচ্ছিলাম যে আমাকে একটা কোনো অপারেশন হয়তো আমাকে বারবার করতে হচ্ছে, বারবার করতে হচ্ছে আমার প্রোগ্রামিংয়ে, তাহলে সেই অপারেশনটা করতে যদি আমার ধরো 5 লাইন করে কোড লিখতে হয় প্রত্যেকবার, তাহলে যদি সেই অপারেশনসটাকে যদি আমাকে 10 টাইমস যদি আমাকে করতে হয়, তাহলে 10 × 5 আমাকে 50 লাইনে কোড লিখতে হবে। তার জায়গায় যদি আমি সেই 5 লাইনের কোডটাকে দিয়ে যদি একটা ফাংশন বানিয়ে রেখে দিই, একটা টেমপ্লেট বানিয়ে রেখে দিই, আর আমার 10 বার যখনই সেই কাজটা দরকার পড়ছে আমি জাস্ট 10 বার সেই টেমপ্লেটটাকে কল করছি বা ফাংশনসটাকে কল করছি, তাহলে 10 বার কল করতে আমার 10 লাইন, আর এই 5 লাইন কোডটাকে আমি তো ফাংশনের মধ্যে ডিফাইন করে রেখেছি, তাহলে 10 আর 5 15 লাইন, তাহলে আমার হয়তো এখানে 15 লাইনে কোড লিখতে হচ্ছে। তাহলে ফাংশন ইউজ করে কাজ করলে আমার প্রোগ্রামের স্পেস রিকোয়ারমেন্ট মেমোরিতে অনেকটা কমে যায়। তাহলে যত আমার স্পেস রিকোয়ারমেন্ট কমবে তত আমার স্পেস কমপ্লেক্সিটি কমবে, আমার মেমোরিতে কম স্পেস লাগবে, আর যত আমার প্রোগ্রামের সাইজ যত কম থাকবে তত আমার প্রোগ্রামের টাইম কমপ্লেক্সিটি কমবে। কারণ 100 লাইনে কোডকে এক্সিকিউট করতে আমার যে টাইম কমপ্লেক্সিটি, নিশ্চয়ই আমার 50 লাইনে কোডকে এক্সিকিউট করতে তার থেকে টাইম কমপ্লেক্সিটি অনেক কম লাগবে। তো দ্যাট ইজ অ্যাডভান্টেজ অফ ফাংশন। আমরা কেন ফাংশন ব্যবহার করি, এটা কিন্তু তার অ্যাডভান্টেজ বা ইউজেস অফ ফাংশন বলতে পারি, ওকে, তাহলে আমরা ডিফারেন্ট কারণে আমরা কিন্তু ফাংশন ব্যবহার করি। তাহলে ফাংশন আমাকে যে অ্যাডভান্টেজটা, আরেকটা যে অ্যাডভান্টেজ আমাকে প্রোভাইড করে, দ্যাট ইজ দ্য রিইউজিবিলিটি। যে আমরা একই কোডকে আমরা বারবার রিইউজ করতে পারছি। আমি একটা ফাংশনকে লিখে আমি সেই ফাংশনটাকে বারবার ইউজ করছি, আমি 10 বার ইউজ করেছি, আমি 10 টাইমস আমি তাকে ইউজ করেছি, বা আমি 15 টাইমস তাকে আমি ইউজ করেছি, দ্যাট ইজ দ্য রিইউজিবিলিটি। তো এটা কিন্তু ফাংশনের একটা অ্যাডভান্টেজ। ওকে, কিন্তু ফাংশন ব্যবহার করলে আমার অনেক ওভারহেড আছে, আমার অনেক কমপ্লেক্সিটি আছে, সেটা আমরা পরে আসবো। কিন্তু আমরা এখন যেহেতু অ্যাডভান্টেজের কথা পড়ছি, আমরা কিন্তু এখন অ্যাডভান্টেজটা জানলাম যে ফাংশন ব্যবহার, আমরা কেন ফাংশন ইউজ করে কাজ করব। ওকে, আমরা কেন ফাংশন ইউজ করে কাজ করব। এবার আমরা ফাংশনের কোর কনসেপ্টে আসছি, যে কি করে একটা ফাংশন সেট তৈরি করব, কি করে একটা ফাংশনকে কল করব, আর কি করে একটা ফাংশনকে ডিক্লেয়ার করব, এই কনসেপ্টে আমরা এখন আসছি। হ্যাঁ, বলছি যে রিইউজিবিলিটির আগের পয়েন্টটা কি বললেন, ওই কোড না মানে লাইন অফ কোড কম লাগে, তাই তো? হ্যাঁ, লাইন অফ কোড কম লাগবে, আমার স্পেস কমপ্লেক্সিটি কমে যাবে, আমার টাইম কমপ্লেক্সিটি কমে যাবে। ঠিক আছে, ওকে। সো আমরা এখন ইউজার ডিফাইন ফাংশনের কনসেপ্টে চলে আসছি। এবার থেকে কিন্তু কোর কনসেপ্টের মধ্যে ঢুকে যাচ্ছি ফাংশনের। ইউজার ডিফাইন ফাংশন, আমরা ফাংশন ডিফাইন কি করে করতে হয় শিখবো, একটা ফাংশনকে কীভাবে ডিক্লেয়ার করতে হয় সেটা আমরা শিখবো, আর একটা ফাংশনকে কীভাবে কল করতে হয় সেটা আমরা শিখবো। এই তিনটে জিনিস কিন্তু আমাদের দরকার একটা ফাংশনকে নিয়ে কাজ করতে গেলে। ওকে, একটা ফাংশনকে নিয়ে কাজ করতে গেলে। তো কনসেপ্ট অ্যাসোসিয়েটেড উইথ ফাংশন, একটা ফাংশনের মধ্যে কোন কনসেপ্টগুলো অ্যাসোসিয়েটেড, যেটা আমরা এখন পড়তে যাচ্ছি, যে কনসেপ্টগুলো আমরা এখন পড়তে যাচ্ছি। নাম্বার 1, ফাংশন ডিক্লারেশন। অনেক সময় পরীক্ষায় কোশ্চেন আসে যে হোয়াট ডু ইউ মিন বাই ফাংশন ডিক্লারেশন। ওকে, ফাংশন ডিক্লারেশন, আমাকে একটা ফাংশনকে ডিক্লেয়ার করতে হবে, কি করে ফাংশন ডিক্লেয়ার করতে হয় সেটা আমরা দেখব। আর এই ফাংশন ডিক্লারেশনের আরেকটা নাম আছে, এই ফাংশন ডিক্লারেশনকে আরেকটা টার্ম দিয়ে ইন্ডিকেট করা হয়, দ্যাট ইজ আ ফাংশন প্রোটোটাইপ। ফাংশন প্রোটোটাইপ বা প্রোটোটাইপিং বলা হয় অনেক সময়। নাম্বার 2, একটা ফাংশনকে ডিক্লেয়ার করার পর আমাকে ফাংশনসটাকে এখন ডিফাইন করতে হবে, যে আমার ফাংশনসটা কিভাবে কাজ করবে, আমার ফাংশনসটা কি কাজ করবে। যদি আমার ফাংশনসটা অ্যাডিশন করে, তাহলে আমাকে অ্যাডিশনের সেই কোডটা লিখতে হবে সেই ফাংশনসটার ভিতরে, দ্যাট ইজ আ ফাংশন ডেফিনেশন। আমি চাইছি যে আমার একটা ফাংশন ফ্যাক্টোরিয়াল করবে, তাহলে আমাকে সেই ফ্যাক্টোরিয়ালের কোডটা আমাকে লিখতে হবে সেই ফাংশনের ভিতরে, দ্যাট ইজ আ ফাংশন ডেফিনেশন, যে আমার ফাংশনসটা কি কাজ করবে আর কিভাবে সে কাজটা করবে। ফাংশন ডেফিনেশন, আমরা কি করে ফাংশনকে ডিফাইন করতে হয় সেটা আমরা দেখব। আর থার্ড হচ্ছে ফাংশন কল, কি করে একটা ফাংশনকে কল করতে হবে।
আমি তো ফাংশনটাকে ডিক্লেয়ার করে রাখলাম, আমি তো ফাংশনসটাকে ডিফাইন করলাম, এবার তো আমাকে কল না করলে তো ফাংশনসটা কাজ করবে না, আমাকে তাকে তো ইনভোক করাতে হবে। আমি প্রিন্টএফকে না ডাকলে প্রিন্টএফ কাজ করবে না। সেরকম আমি একটা অ্যাড ফাংশনকে ডিফাইন করে রেখেছি, তাকে যদি আমি না ডাকি সে কিন্তু আমার কাছে আসবে না, তাকে আমাকে ডাকতে হবে। এবার সেই ডাকার আবার অনেকগুলো কনসেপ্ট আছে, যে ডাকার সময় তাকে আমাকে প্যারামিটার পাস করতে হবে, সে আমাকে কিছু রিটার্ন করবে, তাকে আমাকে সেই রিটার্নটাকে আমাকে ধরতে হবে, অনেক কিছু ব্যাপার আছে ফাংশন কল করার সময়। তো এই ব্যাপারগুলো নিয়ে আমরা এখন ডিসকাশন করব। তাহলে আমরা তিনটে জিনিস শিখবো, ফাংশন ডিক্লারেশন, ফাংশন ডেফিনেশন আর হচ্ছে ফাংশন কল, যেটা কিন্তু একটা ফাংশনকে নিয়ে কাজ করার জন্য যে তিনটে জিনিস খুব ইম্পর্টেন্ট। এই তিনটে জিনিস যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা যে কোনো প্রোগ্রামকে আমরা ফাংশনস দিয়ে লিখতে পারবো, যে কোনো প্রোগ্রাম যেটা আমরা আজ পর্যন্ত পড়ে এসেছি সিতে, প্রত্যেকটা প্রোগ্রামকে কিন্তু আমরা ফাংশনস দিয়ে ডিফাইন করতে পারবো। ওকে, এমনি নর্মাল কোশ্চেন দেয় যে তোমার কথা বলো যে রাইট এ প্রোগ্রাম টু ফাইন্ড দ্য ফ্যাক্টোরিয়াল অফ এ নাম্বার বাই ইউজিং আ ফাংশন। তো তুমি ফ্যাক্টোরিয়াল একটা প্রোগ্রাম তুমি নর্মাল করতে পারো, তোমাকে ফাংশনস দিয়ে করতে বলেছে, তাহলে একটা নর্মাল প্রোগ্রামকে কীভাবে ফাংশনস দিয়ে রিপ্লেস করতে হয় সেটা আমরা শিখবো। যদি আমরা ফাংশন ডিফাইন করতে জানি, যদি আমরা ফাংশন ডিক্লেয়ার করতে জানি, যদি আমরা ফাংশন কল করতে জানি, তাহলে যে কোনো প্রোগ্রামকে আমরা ফাংশনস দিয়ে ইজিলি কনভার্ট করতে পারবো। ওকে, সো আমরা প্রথমে ফাংশন কি করে ডিফাইন করতে হয়, কি করে ডিক্লেয়ার করতে হয়, কি করে কল করতে হয়, সেই কনসেপ্টটা ফার্স্ট আমরা একটু দেখে নিই। ডিফাইনিং এ ফাংশন, আমি ফার্স্টে দেখাবো ডিফাইনিং এ ফাংশন, কি করে ফাংশনটাকে ডিফাইন করতে হয়। ডিফাইনিং এ ফাংশন, ডিফাইনিং আ ফাংশন, ডিফাইনিং এ ফাংশন। প্রথমে আমরা সিনট্যাক্স দেখব যে কি করে একটা ফাংশনসকে ডিফাইন করতে হয়। তো সিনট্যাক্সের মধ্যে একটা ফাংশনকে ডিফাইন করার জন্য আমাকে প্রথমে আমাকে যেটা মেনশন করতে হয় দ্যাট ইজ আ রিটার্ন টাইপ। যে কোনো ফাংশনসকে ডিফাইন করার জন্য ফার্স্টে যেটা মেনশন করতে হয় দ্যাট ইজ আ রিটার্ন টাইপ, মানে আমার ফাংশনসটা কি টাইপের ভ্যালুকে রিটার্ন করবে, আমার ফাংশনসটা কি টাইপের ভ্যালুকে রিটার্ন করবে। তুমি অ্যাড ফাংশনকে কল করেছো, তুমি অ্যাড ফাংশনকে কল করার সময় তুমি 5 আর 6 পাস করেছো, মানে তুমি 5-এর সঙ্গে 6-এর যোগ করতে চাইছো, তাহলে তুমি এক্সপেক্ট করবে নিশ্চয়ই যে তোমার যেহেতু অ্যাড ফাংশনসটা 5 আর 6টা হচ্ছে ইন্টিজার ভ্যালু, তাহলে দুটো ইন্টিজার ভ্যালুকে যোগ করলে নিশ্চয়ই যে রেজাল্টটা আসে তার টাইপটাও নিশ্চয়ই ইন্টিজারই হয়। তাহলে সেই ফাংশনসটা রেসপেক্টে তোমাকে রিটার্ন টাইপটা নিশ্চয়ই স্পেসিফাই করতে হবে ইন্ট। তুমি দুটো ফ্লোটিং পয়েন্ট নাম্বারের যোগ করার জন্য তুমি একটা ফাংশনকে ডিফাইন করতে চাইছো, তখন নিশ্চয়ই তার রিটার্ন টাইপটা তুমি নিশ্চয়ই ইন্ট লিখবে না, কারণ দুটো ফ্লোটিং পয়েন্ট নাম্বারের যোগ করলে নিশ্চয়ই আমার যোগফলটাও আসে ফ্লোট টাইপের, তাহলে আমার কিন্তু রিটার্ন টাইপটা কিন্তু আমাকে ফ্লোটই লিখতে হবে। তাহলে আমি যে টাইপের অপারেশন করতে চাইছি বা যে টাইপের ভ্যালু নিয়ে আমি কাজ করছি আমার ফাংশনে, আমার ফাংশনের রিটার্ন টাইপটাও কিন্তু সেম টাইপের হবে। আমি ক্যারেক্টার নাম্বার নিয়ে কাজ করছি, আমার হয়তো ফাংশনসটা কোনো ক্যারেক্টার ভ্যালুকে রিটার্ন করবে, আমাকে রিটার্ন টাইপটা কিন্তু আমাকে ক্যারেক্টার লিখতে হবে। ওকে, তো দ্যাট ইজ আ রিটার্ন টাইপ। যে কোনো ফাংশনে কিন্তু রিটার্ন টাইপ থাকে। যেমন আমরা যখন মেন ফাংশন ব্যবহার করি, আমরা অনেক সময় রিটার্ন টাইপটা ভাবি যে মেন কিছু রিটার্ন করছে না বলে আমি সেখানে ভয়েড লিখে রাখি, ভয়েড মানে হচ্ছে নাথিং। আর যখন আমি ভাবি যে আমার মেন ফাংশনসটা হয়তো জিরোকে রিটার্ন করুক, তাতে কিন্তু কোনো যায় আসে না, সেই জিরোটাকে রিটার্ন করে কিন্তু অপারেটিং সিস্টেমকে, তখন আমরা লিখে রাখি ইন্ট মেন লিখি তখন। তাহলে ইন্ট বা ভয়েডটা কিন্তু আমার ওই মেন ফাংশনের রিটার্ন টাইপ। তো সেরকম আমরা যখন ইউজার ডিফাইন ফাংশনকে যখন ডিফাইন করতে যাব, তখন আমাকে প্রথমেই ফাংশনসটার রিটার্ন টাইপটা আমাকে মেনশন করতে হবে। অবশ্যই আমাকে ফাংশন রিটার্ন টাইপটা মেনশন করতে গেলে আমাকে জানতে হবে যে আমার ফাংশনসটা কী টাইপের ভ্যালু নিয়ে কাজ করবে আর আমার ফাংশনসটা কী অপারেশন করবে। তো দ্যাট ইজ দ্য রিটার্ন টাইপ। ওকে, এটা হচ্ছে ফার্স্ট আমার ফাংশন ডিফাইন করার জন্য আমাকে মেনশন করতে হবে। নেক্সট হচ্ছে আমাকে খুব ভালো একটা সুন্দর একটা ফাংশনের নাম দিতে হবে, ফাংশন নেম। যে ফাংশনের নেমটা কিন্তু আমরাই দেব। আমি অ্যাডিশন করতে চাইছি, তার মানে নিশ্চয়ই আমার ফাংশনের নামটা নিশ্চয়ই XYZ হবে না। আমি অ্যাডিশন করতে চাইছি মানে আমার ফাংশনের নামটা হবে অ্যাড বা অ্যাডিশন বা সাম। আমাকে নামের সাথে মানে তার কাজের সঙ্গে ম্যাচ করিয়ে কিন্তু আমাকে তার ফাংশনের নামটা দিতে হবে, তবে আমরা ফাংশনের নাম দেখে বুঝতে পারবো যে আমার এই ফাংশনসটা কি কাজ করে, তাই না?
অবশ্যই আমাকে নামের তার কাজের সাথে ম্যাচ করিয়ে কিন্তু আমাকে ফাংশনের নাম দিতে হবে। আমি ডিভিশন করতে চাইছি, আমি ডিভিশনের জন্য হয়তো একটা কোনো ফাংশন লিখবো, নিশ্চয়ই আমি ফাংশনের নামটা দেবো ডিভ বা ডিভিশন বা পারফর্ম ডিভিশন, মানে আমার ডিভিশন টার্মটা যেন থাকে আমার ফাংশনের মধ্যে, যাতে অন্য কোনো ইউজার যাতে সে দেখে বুঝতে পারে যে এই ফাংশনসটা কিসের ফাংশন, তার নাম দেখে বুঝতে পারবে। এই নামটা কিন্তু আমরাই দেবো, এটা কিন্তু সিস্টেম ডিফাইন করবে না, এটা কিন্তু ইউজার ডিফাইন করবে, কারণ আমরা ইউজার ডিফাইন ফাংশন নিয়ে কাজ করছি। দেন আমাকে একটা লেফট ফার্স্ট ব্র্যাকেট বা লেফট প্যারেন্থেসিস বলতে পারি, আমি একটা ফার্স্ট ব্র্যাকেট ওপেন করব। এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমার থাকে প্যারামিটার বা আর্গুমেন্ট, মানে আমার ফাংশনসটা কার উপরে কাজ করবে। আমি অ্যাড ফাংশনকে লিখছি হয়তো, তাহলে অ্যাড ফাংশনকে লিখতে গেলে আমাকে তো বলতে হবে যে অ্যাড ফাংশনস তুমি দুটো নাম্বারের মধ্যে অ্যাড করবে না তুমি তিনটে নাম্বারের মধ্যে অ্যাড করবে, আমাকে তো বলতে হবে তাকে। দ্যাট ইজ আ প্যারামিটার বা দ্যাট ইজ আ আর্গুমেন্ট, আমার ফাংশনসটা কার উপরে কাজ করবে। আমি এখানে মাল্টিপল আর্গুমেন্টকে স্পেসিফাই করতে পারি। আমি ধরুন এখানে আমাকে স্পেসিফাই করতে হবে টাইপ ভেরিয়েবল নেম বা var1, টাইপ var2 বা ভেরিয়েবল2 ডট ডট n নাম্বার অফ ভেরিয়েবল থাকতে পারে। তাহলে টাইপ মানে হচ্ছে ইন্ট বা ক্যার বা ফ্লোট, আর ভ্যার মানে হচ্ছে ভেরিয়েবলের নাম একটা, ঠিক আছে। আবার ধরুন কমা দিয়ে আমি আবার একটা কোনো টাইপ লিখবো, আবার ইন্ট লিখলাম, হয়তো বি লিখলাম, আমি ইন্ট এ কমা ইন্ট বি লিখলাম, মানে আমার ফাংশনসটা এ আর বি এর ওপরে কাজ করবে। আমি ফ্লোট এ কমা ফ্লোট বি লিখলাম, যখন আমরা কোনো ফ্লোটিং পয়েন্ট নাম্বারে হয়তো অ্যাডিশন করতে চাইছি, আমার ফাংশনের নামটা হচ্ছে অ্যাড, আমার রিটার্ন টাইপটা হচ্ছে ফ্লোট, আর দুটো প্যারামিটার আছে আমার ফ্লোট এ কমা ফ্লোট বি, আমার এই এ আর বি এর ওপরে কিন্তু আমার ফাংশনসটা কাজ করবে। দ্যাট ইজ আ প্যারামিটার বা আর্গুমেন্ট, আমার কিন্তু এখানে এন নাম্বার অফ আর্গুমেন্ট থাকতে পারে। দেন আমাকে ফাংশনসটার বডি স্টার্ট করতে হবে একটা সেকেন্ড কার্লি ব্রেসেস দিয়ে, একটা কার্লি ব্রেসেস। এই কার্লি ব্রেসেসটাকে ওপেন করলাম, এই কার্লি ব্রেসেসটাকে আমি শেষ করলাম লাস্টে গিয়ে, আর এর মাঝখানে যেটা থাকবে সেটা হচ্ছে ফাংশন বডি বা স্টেটমেন্ট অফ দ্য ফাংশন। আমি প্রথমেই বলেছিলাম যে ফাংশন ইজ আ গ্রুপ অফ স্টেটমেন্ট, তাহলে এখানে আমার কি থাকছে বডি অফ দ্য ফাংশন, মানে আমার ফাংশনসটা কি কাজ করবে, সে অ্যাডিশন করবে না সাবস্ট্রাকশন করবে না ফ্যাক্টোরিয়াল করবে, কি কাজ করবে সে, তার জন্য গ্রুপ অফ স্টেটমেন্টকে আমাকে এখানে ডিফাইন করে রাখতে হবে, দ্যাট ইজ দ্য বডি অফ দ্য ফাংশন। আর সবার শেষে একটা ফাংশন যখন ডেফিনেশন যখন শেষ করতে হয়, তখন একবারে লাস্ট স্টেটমেন্ট যেটা সেটা হচ্ছে রিটার্ন স্টেটমেন্ট। রিটার্নটা কিন্তু একটা কিওয়ার্ড, আমাকে রিটার্ন স্টেটমেন্ট দিয়ে কোনো ফাংশনকে আমাকে শেষ করতে হবে, দ্যাট ইজ আ রিটার্ন স্টেটমেন্ট সেমিক্লোন। যে আমার ফাংশনসটা কি টাইপের ভ্যালুকে রিটার্ন করছে সেটা আমাকে রিটার্ন করাতে হবে। আমি অ্যাডকে কল করেছি মানে আমি কিন্তু অ্যাডটার কাছ থেকে আমার একটা এক্সপেকটেশন আছে যে অ্যাড আমাকে রেজাল্টটাকে রিটার্ন করবে, আর তাকে নিয়ে আমি কাজ করব। আমি অ্যাডকে বললাম যে অ্যাড 5,6, আমি তাকে 5 আর 6 দিলাম, আমি কিন্তু ভাবছি যে অ্যাড ফাংশন আমাকে 11 রিটার্ন করবে, সেই 11টাকে নিয়ে হয়তো আমি হয়তো প্রিন্ট করব বা ডিসপ্লে করব। কাজটা কিন্তু আমি করলাম না, আমি কিন্তু কাজটা করে দিলাম কাকে, অ্যাড ফাংশনকে দিয়ে, আর সেই অ্যাড ফাংশন আমাকে যা রিটার্ন করলো রেজাল্ট, তাকে নিয়ে আমি আমার প্রোগ্রামিংয়ের মধ্যে ডিসপ্লে করলাম, এটুকুই আমার কাজ। তাহলে এখন কাজগুলো কিন্তু আমরা নিজেরা করছি না, এখন কিন্তু কাজগুলো আমরা করে নিচ্ছি কাকে দিয়ে না, ফাংশনসকে দিয়ে। যেমন করে ইলেকট্রিশিয়ানকে দিয়ে তুমি তোমার বাড়ির ইলেকট্রিফিকেশন করিয়ে নাও, তো সেরকম কিন্তু আমরা এখন ডিফারেন্ট ফাংশন নিয়ে কাজ করব, আর প্রত্যেকটা ফাংশনে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট তার অ্যাক্টিভিটি থাকবে, তার ডিফারেন্ট ডিফারেন্ট টাস্ক থাকবে, যে টাস্কগুলো তারা পারফর্ম করবে। শুধুমাত্র আমাকে সঠিক সময় তাকে কল করতে হবে, যখন দরকার তখন আমাকে কল করতে হবে, আর তাকে কল করার জন্য আমার কী কী দরকার সেটা মেনে আমাকে তাকে কল করতে হবে। ওকে, তাহলে এইভাবে আমরা একটা কোনো ফাংশনকে আমরা ডিফাইন করতে পারি। ওকে, তাহলে আমার ফাংশনের রিটার্ন টাইপ, ফাংশনের নাম, আমার প্যারামিটার লিস্ট বা আর্গুমেন্ট লিস্ট, এটাকে এই জায়গাতে আমরা কিন্তু বেসিক্যালি আমরা প্যারামিটার লিস্ট প্রোভাইড করি, এটাকে প্যারামিটার বলা হয় বা আর্গুমেন্ট বলা হয়, প্যারামিটার অর আর্গুমেন্ট। আর এটা হচ্ছে আমার ফাংশন বডি, আর ফাংশন যখন শেষ হয় তখন আমাকে একটা রিটার্ন স্টেটমেন্ট দিয়ে আমাকে শেষ করতে হয়। আর খেয়াল করতে হবে যে এই কার্লি ব্রেসেসের পরে কিন্তু কোনো সেমিক্লোন হয় না, নো সেমিক্লোন হেয়ার। যার বডি থাকে তার কিন্তু কোনো সেমিক্লোন হয় না, আর যার বডি থাকে না তার কিন্তু সেমিক্লোন হয়। আবার দেখো এখানে আমি দেখো রিটার্ন ফাংশন নেম টাইপ var1 টাইপ var2, আমি দেখো এখানে কিন্তু কোনো সেমিক্লোন দিইনি। কেন দিইনি? কারণ এর বডি আছে বলে। তোমরা কিন্তু ভয়েড মেনের পরে সেমিক্লোন দাও? নিশ্চয়ই না। তাহলে ভয়েড মেনে তোমার যেহেতু বডি আছে বলে তার কিন্তু কোনো সেমিক্লোন হয় না।
ওকে, তাহলে আমরা এইভাবে কিন্তু কোনো ফাংশনকে আমরা ডিফাইন করতে পারি, দ্যাট ইজ আ সিনট্যাক্স। এবার এই সিনট্যাক্সটা ফলো করে আমরা একটা এক্সাম্পল দেখব যে কি করে আমরা একটা অ্যাড ফাংশনকে ডিফাইন করব এই সিনট্যাক্সটা ফলো করে। ওকে, একটা অ্যাড ফাংশনকে আমরা ডিফাইন করব এই সিনট্যাক্সটা ফলো করে, একটা সিম্পল একটা অ্যাড ফাংশনকে ডিফাইন করব। এক্সাম্পল, আমি চাইছি আমার কিন্তু ফার্স্টে ভেবে নিতে হবে যে আমার অ্যাড ফাংশনসটা কি নাম্বারের মধ্যে অ্যাড করবে আর কতগুলো নাম্বারের মধ্যে অ্যাড করবে। আমি ভাবলাম যে আমার অ্যাড ফাংশনসটা দুটো ইন্টিজার নাম্বারের মধ্যে অ্যাড করবে, মানে 2 নাম্বারসের মধ্যে অ্যাডিশন করবে। তার জন্য আমরা একটা ফাংশন লিখব। তাহলে আমার ফাংশনসটা কীরকম হবে? তাহলে আমার ফাংশনস যদি 2 ইন্টিজার নাম্বারের মধ্যে অ্যাডিশন করে তাহলে সেই ফাংশনসটার রিটার্ন টাইপ কি হবে তোমরা বলো বলো। যদি আমার ফাংশনসটা দুটো ইন্টিজার নাম্বারের মধ্যে অ্যাডিশন করে তাহলে আমার রিটার্ন টাইপটা কি হবে? ইন্টিজার। ইন্টিজার হবে। ইন্টিজার। তার মানে ইন্ট হবে। তাহলে আমি ফার্স্টে তোমার স্পেসিফাই করলাম রিটার্ন টাইপ, দ্যাট ইজ আ ইন্ট। ইন্ট। আমার ফাংশনের নামটা একটা বেশ ভালোভাবে দিতে হবে। আমি অ্যাডিশন করছি তো, তাহলে ফাংশনের নাম দিলাম অ্যাড বা অ্যাডিশন, যা খুশি। আমার ফাংশনের নাম দেওয়া হলো। আমার ফাংশনসটা আমি কিন্তু ঠিক করে নিয়েছি যে দুটো ভ্যালুর উপরে কাজ করবে, ইন্টিজার 1 আর আমার হয়তো দুটো ইন্টিজার নাম্বারের উপরে কাজ করবে, ঠিক আছে। সো আমি তখন এখানে তোমার দুটো প্যারামিটারকে স্পেসিফাই করছি। আমি লিখছি একটা ইন্টিজার এ আর একটা লিখছি ইন্টিজার বি। এই এ বিটা কিন্তু কোনো ফিক্সড নয়, তুমি যা খুশি লিখতে পারো। দুটো ভেরিয়েবল তোমাকে ডিক্লেয়ার করতে হবে, যে দুটো প্যারামিটারের উপরে তোমার অ্যাড ফাংশন কাজ করবে। মানে অ্যাড কিন্তু এ প্লাস বি করবে, এ প্লাস বি করবে, দ্যাট ইজ আ প্যারামিটার। দিয়ে আমি দেখো একটা কার্লি ব্রেসেস স্টার্ট করছি। এই কার্লি ব্রেসেসটা তুমি এখানেও শুরু করতে পারো, বা তুমি এই কার্লি ব্রেসেসটা তুমি ফাংশনসটার পাশেও তুমি স্টার্ট করতে পারো, যেটা খুশি। এবার হচ্ছে বডি অফ দ্য ফাংশনস। তোমার অ্যাড ফাংশন কীভাবে কাজ করবে তোমাকে এবার লিখতে হবে। তো অ্যাড ফাংশনস তো অ্যাড করবে, তাহলে আমি অ্যাডিশন করার জন্য আমি আরেকটা ভেরিয়েবল নিলাম, ইন্টিজার সি। আমি কি করছি এখন? সি ইকুয়ালস টু এ প্লাস বি। কারণ এ আর বিটা তুমি তো ভাববে যে স্যার এ বি তো এ বির মধ্যে তো কিছুই নেই, তা আপনি এ প্লাস বি করছেন। তাহলে এ প্লাস বির মধ্যে কিছু নেই নয়, যে অ্যাড ফাংশনকে কল করবে সে কিন্তু দুটো ভ্যালু পাস করবে। কারণ অ্যাডকে কল করলেই হবে না, অ্যাডকে কল করার শর্তটা হচ্ছে যে অ্যাডকে কল করতে গেলে তাকে দুটো প্যারামিটার পাস করতে হবে। সে 5 আর 6 পাস করলো অ্যাডকে কল করার সময়, তখন সেই 5টা কিন্তু তোমার ঢুকবে এটার মধ্যে, আর 6 কিন্তু তোমার ঢুকবে বিটার মধ্যে। তাহলে এর ভ্যালু কিন্তু তখন 5 হয়ে গেল, আর বি তখন কিন্তু 6 হয়ে গেল। তখন তোমার সি ইজ ইকুয়াল টু কি হয়ে গেল? 11। আবার ধরো না অন্য কেউ হয়তো অ্যাডকে কল করছে অ্যাড 10,20, তখন কিন্তু এ তোমার 10 হয়ে গেল, তখন কিন্তু তোমার বি কিন্তু 20 হয়ে গেল। তখন তোমার এটা 10 বিটা 20, তখন কিন্তু সি ইজ ইকুয়াল টু 30। এবার সে তোমার যখন কল করেছে তখন সে 10 আর 20 পাস করেছে, কিন্তু চুপচাপ বসে আছে যে কতক্ষণে আমাকে রেজাল্টটাকে রিটার্ন করবে। তখন অ্যাড ফাংশন সেটাকে অ্যাড করে নিয়ে লাস্টটাকে কি করছে? রিটার্ন সি। দেখো লাস্ট আমার হচ্ছে রিটার্ন স্টেটমেন্ট। আমি কি লিখেছি? রিটার্ন। আর কাকে রিটার্ন করবো না? রেজাল্টকে। আমার রেজাল্টটা কার মধ্যে আছে? সি এর মধ্যে আছে, সো রিটার্ন সি সেমিকোলন দিয়ে আমি এখন কি করছি? এন্ড অফ দ্য ফাংশন। আমি ফাংশনসটাকে শেষ করলাম। এটা আমার স্টার্ট অফ দ্য ফাংশন, এটা হচ্ছে আমার এন্ড অফ দ্য ফাংশন। আমি ফাংশনটাকে এখন শেষ করলাম। তাহলে এই হচ্ছে আমার ফাংশনের ডেফিনেশন। এবার এই ফাংশনসটাকে স্যার কি করে কল করা হবে? এবার তুমি ধরো কল করছো, তোমাকে কল করার সময় তার নাম ধরে কল করতে হবে। তাহলে আমার নাম কি ফাংশনসটার? আমার ফাংশনটার নাম হচ্ছে অ্যাড। ফাংশনটার নাম হচ্ছে অ্যাড। আমি অ্যাডকে ফার্স্টে ডাকলাম, অ্যাড বলে ডাকলাম। এবার অ্যাড বলছে যে আমাকে কল করতে গেলে কিন্তু দুটো ভ্যালু পাস করতে হবে, কারণ আমি দুটো প্যারামিটার নিয়ে বসে আছি অলরেডি। তখন আমি বলছি ও ঠিক আছে, আমি তখন পাস করলাম 5,6। তাহলে এখন যখনই কল করলাম 5,6, তখন কিন্তু এই 5টাকে ঢুকলো এর মধ্যে, আর তখন কিন্তু এই 6টাকে ঢুকলো বি এর মধ্যে। তাহলে এখন এটা 5 বিটা 6, তাহলে সিটা এখন হচ্ছে 11। দিয়ে কি করছি? রিটার্ন সি। অ্যাড তখন বললো আমার যোগ করা হয়ে গেছে, তুমি এ নাও রেজাল্ট। সে কিন্তু এই 11টাকে সে কিন্তু ছুড়ে দিল তাকে, না যে কল করেছে তাকে। তখন সে কি করছে? সে এখানে একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করেছে, ধরো নাও ইন্টিজার জেড। সে তখন এই অ্যাড 5,6 যেটা থেকে রিটার্ন আসছে এর থেকে যা, তাকে তোমার ক্যাচ করছে এই জেড ভেরিয়েবলটার মধ্যে। তাহলে জেডের মধ্যে কিন্তু এখন 11 চলে এসছে। দিয়ে যখনই তোমার জেডের মধ্যে 11 চলে আসলো, তখন সে কি করলো? প্রিন্টএফ সাম ইকুয়ালস টু % d কমা দিয়ে জেড। সে তখন জেডটাকে ডিসপ্লে করে দিল।
তাহলে এই কাজটা আমরা কোথায় করছি? এই কাজটা আমরা করছি ভয়েড মেন ফাংশনের মধ্যে। এই কাজটা আমরা করছি ভয়েড মেন ফাংশনের মধ্যে, যে আমি এখানে মেনটাকে তোমার এখানে শেষ করে দিলাম, বা ইন্ট মেন ফাংশনের মধ্যে। তাহলে মেন শুধুমাত্র কল করছে, এখন কিন্তু মেন কিন্তু যোগ করছে না, যোগ করছে কিন্তু এই লোকটা, এই লোকটা এখন যোগ করার কাজটা করছে। শুধু মেন কি করছে, বুদ্ধি করে তাকে ডেকে নিচ্ছে অ্যাডিশন করার জন্য, আর তাকে অ্যাডিশন করার সময় তাকে বলে দিচ্ছে যে তুমি 5-এর সঙ্গে 6-এর যোগ করে দাও। সে তখন 5-এর সঙ্গে 6-এর যোগ করে দিয়ে আমাকে 11টাকে ছুড়ে দিল, আমি তাকে ক্যাচ করলাম জেডের মধ্যে, আর তারপরে মেন ফাংশন সে জেডটাকে ডিসপ্লে করে দিল। অথবা আমাকে দেখাবে এখন আউটপুটে সাম ইকুয়ালস টু 11। তাহলে ফার্স্টে আমরা ফাংশনসটাকে ডিফাইন করলাম, তারপরে আমি মেন ফাংশনের মধ্যে কল করলাম। আর এর আগে তো আমার হেডার ফাইল তো আছেই, কারণ হেডার ফাইল না হলে তো কোনো প্রোগ্রামিং হবে না। তাহলে ফার্স্ট আমার হেডার ফাইল ডিক্লারেশন, তারপরে ফাংশন ডেফিনেশন, তারপরে হচ্ছে আমার মেন ফাংশন ডেফিনেশন, আমার মেন ফাংশন। ওকে, তাহলে এই পুরো প্রোগ্রামটা আমরা একটা কম্প্যাক্ট করছি, যে কার পরে কি থাকে, একটা কমপ্লিট প্রোগ্রাম দেখাচ্ছি ফাংশনস দিয়ে, যেটা আমরা এখানে দেখলাম যে কেমন করে আমরা অ্যাডিশন করব দুটো নাম্বারের মধ্যে বাই ইউজিং আ ফাংশন। ওকে, তাহলে এই কনসেপ্টটা বোঝা গেল কি করে ফাংশনসটাকে ডিফাইন করলাম আর কি করে কল করলাম ফাংশনসটাকে। এই কনসেপ্টটা বোঝা হ্যাঁ গেছে স্যার। সবার? এই কনসেপ্টটা সবার বোঝা গেছে? হ্যাঁ স্যার বুঝেছি। আমরা হ্যাঁ এবার স্যার। একটা কমপ্লিট প্রোগ্রামে আসবো, যেখান থেকে জিনিসটা আরো ভালো করে সহজ করে ডেমনস্ট্রেট করব যে কি করে একটা পুরো ফাংশন কাজ করে, আর একটা কমপ্লিট প্রোগ্রাম কেমন দেখতে হয় ফাংশনস দিয়ে। খুব সহজ কনসেপ্ট ফাংশনের কনসেপ্ট। ওকে, জাস্ট একটু বুঝতে হবে কি করে ফাংশনস কাজ করে। তাহলে আমরা একটা কমপ্লিট প্রোগ্রামে আসছি যে কি করে ফাংশন কাজ করছে। তাহলে এ স্যাম্পল প্রোগ্রাম, একটা স্যাম্পল প্রোগ্রাম দেখবো ফাংশনের জন্য। তোমরা কিন্তু এই স্যাম্পলটাই তোমরা কিন্তু ফলো করবে, মানে এই স্যাম্পল প্রোগ্রামের যে স্ট্রাকচারটা তোমরা কিন্তু ফলো করবে। ওকে, এই স্যাম্পল প্রোগ্রামের স্ট্রাকচার তোমরা কিন্তু ফলো করবে প্রতিটা ফাংশনের প্রোগ্রামের জন্য। তো প্রোগ্রাম মানে আমাকে ফার্স্টে হেডার ফাইল ডিক্লেয়ার করতে হয়, তাহলে হ্যাশ ইনক্লুড stdio.h। ওকে, এবার আমি তাহলে একটা ফাংশনস দিয়ে প্রোগ্রাম লিখতে গেলে স্যার আমি ফাংশনসটাকে কোথায় ডিফাইন করব, প্রথমে মেন ফাংশনের আগে না মেন ফাংশনের পরে? অ্যান্সারটা হচ্ছে যে একটা ফাংশনসকে আমরা মেন ফাংশনের আগেও ডিফাইন করতে পারি, আবার পরেও ডিফাইন করতে পারি। আমি যেটা এখন দেখাবো সেটা হচ্ছে যে আমরা এখন কোনো কমপ্লেক্সিটির মধ্যে যাব না, আমরা একটা ফাংশনকে মেন ফাংশনের আগে ডিফাইন করব, তারপরে মেনটাকে লিখব। ঠিক আছে, তো আমার ফাংশনের নামটা হচ্ছে, আমি চাইছি কিন্তু যে অ্যাডিশন অফ টু নাম্বারস, আমার কিন্তু প্রোগ্রামটা হচ্ছে অ্যাডিশন অফ টু ইন্টিজার নাম্বারস ইউজিং আ ফাংশন, আমরা ফাংশনস দিয়ে আমরা দুটো ইন্টিজার নাম্বারের মধ্যে যোগ করছি। ওকে, সো হ্যাশ ইনক্লুড str.h, আমি এবার ফাংশনটাকে ডিফাইন করব। তাহলে আমার ফাংশনটা এখানে বলে দেওয়া আছে যে দুটো ইন্টিজার নাম্বারের মধ্যে যোগ করবে, তো আমার রিটার্ন টাইপটা হচ্ছে ইন্ট। আমি কিন্তু এখন ফাংশনটাকে ডিফাইন করছি, আমার ফাংশনের নাম হচ্ছে অ্যাড। আমার দুটো প্যারামিটার আছে বা দুটো আর্গুমেন্ট আছে, একটা হচ্ছে ইন্টিজার এ, একটা হচ্ছে ইন্টিজার বি। ওকে, আমি ডিফাইন করছি ইন্টিজার সি, একটা ভেরিয়েবল নিলাম যার মধ্যে আমি যোগফলটাকে রাখবো। সি ইকুয়ালস টু এ প্লাস বি, যোগ করলাম এর সাথে বি এর, রিটার্ন সি। দেখো আমি ওখানে যা লিখেছিলাম তা লিখেছি, এখানে ফাংশনটাকে শেষ হয়ে গেল আমার। এটা আমার ফাংশন ডেফিনেশন। আমি আবার মেন ফাংশন লিখবো, ইন্ট মেন বা ভয়েড মেন, যা খুশি, যেমন তোমার কম্পাইলার তার উপরে ডিপেন্ড করবে। ইন্ট মেন লিখবে না ভয়েড মেন লিখবে, ইন্ট মেন। এবার তোমরা বলছো যে স্যার আপনি যেমন 5 আর 6 যেমন দিয়ে দিয়েছিলেন কল করার সময়, আমি তো ওই 5 6 না দিয়ে তো আমি ইউজারের কাছ থেকে ইনপুট নিতে পারি, যে ইউজার যেমন ভ্যালু দেবে তার উপরই যোগ হবে, তাই করব। তখন কি করলাম আমরা এখানে তখন তিনটে ভেরিয়েবলকে ডিক্লেয়ার করলাম, যে ইন্টিজার নাম্বার 1, ইন্টিজার নাম্বার 2, আর একটা হচ্ছে রেজাল্ট। যে আমাকে অ্যাড ফাংশন যা রিটার্ন করবে তাকে আমি রেজাল্টের মধ্যে স্টোর করব, দিয়ে রেজাল্টটাকে ডিসপ্লে করব। আমি নাম্বার 1 আর নাম্বার 2 কেন নিলাম, দুটো ভেরিয়েবল না, তার মধ্যে আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নেব যে ইউজার কার সঙ্গে কার যোগ করতে চাইছে। ওকে, মানে আমরা একটু ফ্লেক্সিবল করছি প্রোগ্রামটাকে। আমি তখন প্রিন্টএফ করে ইউজারকে বলছি প্রিন্টএফ এন্টার টু নাম্বারস, দুটো নাম্বারকে এখন ইউজার এন্টার করবে, তাকে আমি স্ক্যান করছি %d ampersand নাম্বার 1 ampersand নাম্বার 2,
আমার কিন্তু ইনপুট নেওয়া কমপ্লিট ইউজারের কাছ থেকে, তাহলে ইউজার নাম্বার ওয়ানের মধ্যে যা দিয়েছে ইউজার নাম্বার টু এর মধ্যে যা ভ্যালু দিয়েছে তার মধ্যে কিন্তু অ্যাডিশন হবে। সে 100 আর ধরুন 200 দিয়েছে, তাহলে 100 প্লাস 200 হবে। এখন তা আমার তো ইনপুট নেওয়া কমপ্লিট ইউজারের কাছ থেকে, আমি এবার যোগ করব। যোগটা কিন্তু মেন করবে না, মেন কিন্তু যোগটা একে দিয়ে করিয়ে নেবে এই লোকটাকে দিয়ে। তখন মেন বলছে যে এখন তো আমার নাম্বার ওয়ানের সাথে নাম্বার টু এর যোগ করতে হবে, তখন সে কল করলো অ্যাড ফাংশনকে। সে এখন অ্যাডকে ডাকছে, তার প্রপার নাম ধরে কিন্তু ডাকতে হবে। এখানে তুমি যা নাম দেবে তোমাকে কিন্তু সেই নাম ধরে তোমাকে ডাকতে হবে, নাহলে কিন্তু ফাংশনের যেটা সিগনেচার সেটা কিন্তু ম্যাচ করবে না। সে এখন কল করলো অ্যাড ফাংশনকে, কল করে বললো যে অ্যাড ফাংশন তোমাকে নাম্বার ওয়ানের সাথে তোমাকে নাম্বার টু এর যোগ করতে হবে। আর নাম্বার ওয়ান আর নাম্বার টু তোমার অলরেডি তো ইনপুট নেওয়া হয়ে গেছে ইউজারের কাছ থেকে, তার তো ভ্যালু তো তোমার স্টোর হয়ে গেছে নাম্বার ওয়ানের মধ্যে বা নাম্বার টু এর মধ্যে। তখন অ্যাড বললো ঠিক আছে তাই হবে। তখন অ্যাড তাহলে তুমি ধরে নাও তুমি নাম্বার ওয়ানের মধ্যে ধরে নাও তো 100 দিয়েছো, আর তুমি ধরো নাম্বার টু এর মধ্যে 200 দিয়েছো। তাহলে এখন তোমার নাম্বার ওয়ানটা হচ্ছে 100 আর নাম্বার টু হচ্ছে 200। তাহলে এখন সেই 100টা তোমাকে কোথায় স্টোর হলো? এ এর মধ্যে। আর 200কে কোথায় স্টোর হলো? বি এর মধ্যে। তাহলে এখন সি ইজ ইকুয়াল টু 300, রিটার্ন 300। সেই রিটার্ন 300 টাকা তোমার কে ক্যাচ করছে, তুমি কার মধ্যে ক্যাচ করছো? তুমি দেখো তার জন্য কিন্তু দেখো রেজাল্ট বলে একটা ভেরিয়েবল নিয়ে রেখেছো, তুমি এখানে লিখছো রেজাল্ট ইকুয়ালস টু। তাহলে এই পোর্শন থেকে আমি যা রিটার্ন পাচ্ছি, এই ফাংশন আমাকে যা রিটার্ন করছে তাকে আমি ক্যাচ করছি কার মধ্যে? রেজাল্টের মধ্যে। তাহলে আমার রিটার্ন টাইপ দেখো ইন্টিজার, আমার দেখো রেজাল্টটা কিন্তু দেখো টাইপটা কিন্তু ইন্টিজার, কারণ সেম টাইপ না হলে তো ক্যাচ করতে পারবে না। তাহলে এখন কিন্তু আমার রেজাল্ট চলে এসছে এই রেজাল্ট ভেরিয়েবলের মধ্যে 300। এখন মেন ফাংশন কি করলো? এখন মেন ফাংশন রেজাল্টটাকে ডিসপ্লে করে দিল। প্রিন্টএফ সাম ইকুয়ালস টু পার্সেন্টেজ ডি কমা দিয়ে রেজাল্ট, সে কিন্তু এখন রেজাল্টটাকে ডিসপ্লে করে দিল সেমিক্লোন। আর যেহেতু ইন্ট মেন ব্যবহার করেছি তার লাস্টে আমাকে কি লিখতে হবে? রিটার্ন 0 দিয়ে এখন মেন ফাংশনসটাকে শেষ করলো। এই হচ্ছে আমার কমপ্লিট প্রোগ্রাম ফাংশনের। তাহলে ফাংশনসটাকে প্রথমে ডিফাইন করেছি। একটা ফাংশনস দিয়ে প্রোগ্রাম করার জন্য ফার্স্টে আমরা ফাংশনসটাকে ডিফাইন করেছি, দ্যাট ইজ আ ফাংশন ডেফিনেশন। এটা হচ্ছে আমার ফাংশন ডেফিনেশন, এটা হচ্ছে ফাংশন ডেফিনেশন। আমি এখানে ফাংশনসটাকে কল করেছি, দ্যাট ইজ কল ফাংশন কল, দ্যাট ইজ কল ফাংশন কল। আমার কিন্তু এখানে কোনো ডিক্লারেশনের প্রয়োজন লাগেনি এখনো ফাংশনের, কারণ ফাংশন ডিক্লেয়ার কখন করতে হয় সেটা আমরা বলবো একটু পরে। তাহলে এইভাবে কিন্তু একটা কমপ্লিট প্রোগ্রাম কিন্তু ফাংশনস দিয়ে আমরা করতে পেরেছি। এবার দেখবো যে আমার এই প্রোগ্রামটার এক্সিকিউশন কিভাবে হয়। আমার প্রথমে কন্ট্রোল কোথায় আসে, তারপরে কন্ট্রোল কোথায় যায়। তাহলে আমার প্রোগ্রামের কন্ট্রোলটা, আমি এখন এই কোডটাকে ধরো রান করছি, আমার কোডটা কীভাবে রান হবে সেটা আমরা দেখবো। এটা আমার ধরো আউটপুট স্ক্রিন, এটা ধরো আমার আউটপুট উইন্ডো, ঠিক আছে? এটা আমার আউটপুট উইন্ডোটা। আমার প্রোগ্রামটা কীভাবে রান করবে সেটা আমরা একটু অবজার্ভ করবো সবাই। আমি এটাকে জাস্ট ড্রাই রান করবো প্রোগ্রামটাকে। আমার এক্সিকিউশন স্টার্ট হয়, যে কোনো প্রোগ্রামের এক্সিকিউশন স্টার্ট হয় মেন থেকে, মেন ফাংশনস থেকে। তাহলে আমার কিন্তু কন্ট্রোল কিন্তু ফার্স্টে মেন ফাংশনের কাছে এসছে। মেন ফাংশনের পরের লাইনে ঢুকলো, মেন ফাংশনের মধ্যে ঢুকছে ইন্টিজার নাম্বার 1, নাম্বার 2, রেজাল্ট। তিনটে ভেরিয়েবল ডিক্লেয়ার করা আছে ইন টাইপের। তাহলে মেমোরিতে গিয়ে নাম্বার 1-এর জন্য 2 বাইট, নাম্বার 2-এর জন্য 2 বাইট, আর রেজাল্টের জন্য তোমার 2 বাইট স্পেস কিন্তু অ্যালোকেট হলো। ওকে, তাহলে আমি যদি ভাবি যে এটা আমার মেমোরি, তাহলে মেমোরিতে আমার নাম্বার 1-এর জন্য 2 বাইট স্পেস অ্যালোকেট হয়েছে, নাম্বার 1-এর জন্য, নাম্বার 2-এর জন্য আমার 2 বাইট স্পেস অ্যালোকেট হয়েছে, আর রেজাল্টের জন্য আমার 2 বাইট স্পেস অ্যালোকেট হয়েছে। ওকে, এটা আমার মেমোরি। তারপরের লাইনে কি আছে? প্রিন্টএফ এন্টার 2 নাম্বার। এটা তার এক্সিকিউটেবল স্টেটমেন্ট। তাহলে আমাকে আউটপুট স্ক্রিন আমাকে দেখাচ্ছে এন্টার 2 নাম্বার। একটা মেসেজ, প্রিন্টএফ ফাংশন তুমি দেখেছো, তুমি তাকে বলেছো যে এন্টার 2 নাম্বার, তাহলে আমাকে সেটা ডিসপ্লে করে দিয়েছে প্রিন্টএফ ফাংশন আউটপুট স্ক্রিনে। এটাকে দেখে এখন ইউজার কিন্তু তোমার দুটো ভ্যালুকে এন্টার করছে। ধরো সেই হয়তো এন্টার করেছে হয়তো 40 আর ধরো 45 দিয়ে এন্টার প্রেস করেছে। তারপরে লাইনটা কি আছে? স্ক্যানএফ। তাহলে এখন স্ক্যানএফ ফাংশন সেটাকে স্ক্যান করবে এই 40 আর 45কে। তো সেই 40কে কার মধ্যে রাখবে? নাম্বার 1-এর মধ্যে। তাই নাম্বার 1টা এখন তোমার স্টোর আছে 40, ঢুকে গেল, তার মধ্যে স্টোর হয়ে গেল। আর 45টাকে এখন তোমার স্টোর হলো কার মধ্যে? নাম্বার 2-এর মধ্যে। স্ক্যানএফ ফাংশনের কাজ কিন্তু ওভার। তারপরে কি আছে? তখন কম্পাইলার দেখতে পাচ্ছে যে রেজাল্ট ইকুয়ালস টু অ্যাড নাম্বার 1 কমা নাম্বার 2, সেটা ফাংশন কল পেয়েছে। কম্পাইলার এখন একটা ফাংশন কল পেয়েছে। তখন যখন এই ফাংশনস কল পেল কম্পাইলার, তখন তার কিন্তু কাজ বেড়ে গেল। তখন কম্পাইলার এখন মানে সার্চ করছে যে এই ফাংশনসটা কোথায় ডিফাইন করা আছে।
তো যেহেতু কোনো ফাংশনে কোনো ডিক্লারেশন ছিল না, তখন সে কিন্তু কনফার্ম কম্পাইলার যে তার মানে এই ফাংশনসটা আমার মেন ফাংশনের আগে ডিক্লেয়ার করা আছে। তাহলে এখন কন্ট্রোলটা যখনই ফাংশন কল পেলো, তখন কিন্তু কন্ট্রোলটা আমার এই লাইন থেকে স্কিপ করে জাম্প করে কিন্তু ফাংশন কল যেখানে ডেফিনেশনস আছে কিন্তু সেখানে শিফট করলো। তাহলে এখন কন্ট্রোল কিন্তু তোমার এখানে ব্যাক করে গেল, দিয়ে এবার প্রথমে ব্যাক করার পর এবার চেক করবে কম্পাইলার যে তুমি যাকে কল করেছো তার নামটা কি অ্যাড, আর তুমি যাকে ডিফাইন করেছো তার নামটা কি অ্যাড। দুটো দেখো সেম কেস, এটাও লোয়ার কেসে অ্যাড আছে, এটাও লোয়ার কেসে অ্যাড আছে। তাহলে ফাংশন নেমটা ম্যাচ করলো, ফাংশন নেমটা ম্যাচ করলো। তুমি যে নামে ফাংশন ডিফাইন করেছো আর তুমি যে নামে ফাংশন কল করেছো দ্যাট ইজ সেটা ম্যাচ করেছে। তারপরে কম্পাইলার ম্যাচ করাচ্ছে যে তুমি যখন কল করেছো ফাংশনসটাকে তুমি কতগুলো প্যারামিটার পাস করেছো, না দুটো, নাম্বার 1 আর নাম্বার 2, দুটো প্যারামিটার পাস করেছে। আর তুমি যখন ডিফাইন করেছো ফাংশনসটাকে তখন তুমি কতগুলো প্যারামিটার পাস করেছো, নিয়ে কাজ করেছো, না দুটো, একটা এ একটা বি। এই নামটা ডিফার করতে পারে কিন্তু নাম্বার অফ প্যারামিটার কিন্তু আমার এখানে দুটো। আমি দেখো কল করার সময় কিন্তু তোমার দুটো প্যারামিটারই পাস করেছি, এটাও ম্যাচ করলো। তারপরে ম্যাচ করাবে যে তুমি ফাংশনসটা কল করার সময় তুমি কোন টাইপের প্যারামিটার পাস করেছো, না নাম্বার 1টাও ইন্টিজার, নাম্বার 2টাও হচ্ছে ইন্টিজার, দ্যাট ইজ আ টাইপ অফ দ্য প্যারামিটার। আর তুমি যখন ডিফাইন করেছো ফাংশনসটাকে তখন তুমি যে দুটো প্যারামিটার নিয়েছো তাদের টাইপটা কি, না এটা টাইপটা হচ্ছে ইন্টিজার আর বি এর টাইপটা হচ্ছে ইন্টিজার। তাহলে তিনটে জিনিস ম্যাচ করালো। ফার্স্টে ম্যাচ করালো ফাংশন নেম, তারপরে ম্যাচ করালো নাম্বার অফ প্যারামিটার, তারপরে ম্যাচ করালো টাইপ অফ দ্য প্যারামিটার। তাহলে এই নেম অফ দ্য ফাংশন, নাম্বার অফ প্যারামিটার, টাইপ অফ প্যারামিটার, এই তিনটে কনসেপ্টকে বলা হয় ফাংশন সিগনেচার। এই তিনটেকে বলা হয় ফাংশন সিগনেচার। তাহলে কম্পাইলার প্রথমে ফাংশনের যে সিগনেচার তাকে ফার্স্টে ম্যাচ করে। যদি ফাংশন সিগনেচার যদি ম্যাচ করে যায় তখন আমার অ্যাড ফাংশনসটা এখন এক্সিকিউশন হবে, মানে তার বডিটা এখন এক্সিকিউশন হবে। আর যদি তিনটের মধ্যে কোনো একটা যদি ম্যাচ না করতো তাহলে কিন্তু অ্যাড ফাংশন কিন্তু এক্সিকিউশন হতো না। তাহলে এখন তিনটেই আমার ম্যাচ করে গেছে, এখন আমার এই ফাংশনসটা ইনভোক হবে মানে এক্সিকিউট হবে। তখন কি হচ্ছে, তখন নাম্বার 1-এর মধ্যে কি ভ্যালু আছে, না 40। তখন সেই 40টা বা নাম্বার 1টা গিয়ে কপি হচ্ছে এ এর মধ্যে, তাহলে এটা এখন 40। নাম্বার 2টা গিয়ে এখন কপি হচ্ছে বি এর মধ্যে, আমার নাম্বার 2 হচ্ছে 45, তাহলে বিটা এখন হয়ে গেল 45। এবার ইন্টিজার সি, মেমোরিতে গিয়ে সি বলে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার হলো, সি ইজ ইকুয়াল টু 40 প্লাস 45, মানে সিটা হচ্ছে এখন 85 হয়ে গেল, 85। রিটার্ন সি, তুমি রিটার্ন 85, তুমি কিন্তু 85টাকে তুমি এখন কি করলে, ছুড়ে দিলে, রিটার্ন করে দিলে। কাকে, না যে কল করেছে তাকে, যে কল করেছে তাকে। কে কল করেছে, মেন ফাংশন। মেন কিন্তু হাত পেতে বসে আছে যে আমাকে অ্যাড ফাংশন আমাকে 85কে রিটার্ন করবে, তাকে আমাকে তো ক্যাচ করতে হবে। সে আমাকে ছুটছে 85কে, আমাকে তো ক্যাচ করতে হবে। সে কিন্তু হাত পেতে বসে আছে। তার হাতটা কি, তার হাতটার নাম হচ্ছে রেজাল্ট। সে হাত পেতে বসে আছে। তাহলে এখন অ্যাড ফাংশন আমাকে 85কে রিটার্ন করলো আর সেই 85টাকে সে হাতের মধ্যে ক্যাচ হলো। তাহলে এখন রেজাল্টের ভ্যালু কত, 85। তাহলে যখনই রিটার্ন সি করে যখন ফাংশন শেষ তখন কিন্তু কন্ট্রোলটা কিন্তু আবার ব্যাক করে ফিরে আসছে আবার সেই ফাংশন কলিংয়ের লাইনে। দিয়ে 85টা এখন গিয়ে রেজাল্টের মধ্যে এখন স্টোর হচ্ছে। এবার রেজাল্টের পরের লাইন কি আছে, প্রিন্টএফ সাম ইজ ইকুয়াল টু, রেজাল্টের ভ্যালুটাকে ডিসপ্লে করছি, আমাকে আউটপুট স্ক্রিনে আমাকে দেখাচ্ছে সাম ইজ ইকুয়াল টু 85। তারপরের লাইনে কি আছে, রিটার্ন 0, তারপরে কি আছে, মেন ফাংশন, এন্ড অফ দ্য মেন ফাংশন, আমার প্রোগ্রাম ওভার। ওকে, এইভাবে কিন্তু একটা ফাংশনস দিয়ে একটা প্রোগ্রাম এক্সিকিউশন হয়। ওকে, সবাই বুঝতে পারলে এটা এক্সিকিউশন প্রসিডিওরটা, সবাই বুঝতে পারলে কীভাবে কাজ করে একটা ফাংশনের প্রোগ্রাম, কীভাবে এক্সিকিউট হয় একটা ফাংশন দিয়ে একটা প্রোগ্রাম। সবাই বুঝতে পেরেছো, বলো। হ্যাঁ স্যার। ঠিক তো, সবাই বুঝতে পেরেছো কি করে এক্সিকিউশন হচ্ছে আমার ফাংশনস দিয়ে একটা প্রোগ্রাম, সবাই বুঝতে পেরেছো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা বোঝাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে কিন্তু ফাংশন শিখতে হবে, কারণ যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বেসিক কনস্ট্রাক্টই হচ্ছে ফাংশন। ফাংশন ছাড়া কিন্তু কোনো প্রোগ্রামই হবে না। সি প্লাস প্লাস এর ফাংশন শিখ। These modes are
at the time of ওর removal. আবার কি ওর আবার ক্লাসটা জয়েন করে আবার পড়ছে নাকি মোহর? ওকে, বলো। স্যার হুম, বলছিলাম যে ফ্যাক্টোরিয়ালের একটা প্রোগ্রাম আপনাকে একটু পাঠিয়েছিলাম, একটু দেখে দিন ফাংশন ইউজ করে। বেশ, দেখে দেবো, দেখে দেবো। ওকে, দেখে দেবো। তা সবাই এটা বুঝতে পেরেছো কি করে কাজ করছে এই প্রোগ্রামটা? হ্যাঁ স্যার। তাহলে হ্যালো স্যার। এই কনসেপ্টটা, হ্যাঁ বলো। স্যার স্যার বলছি হুম যে আমরা যখন স্যার মনে করেন একটা যখন ধরুন একটা বড় প্রোগ্রাম লিখবো, হুম তো স্যার ওর মধ্যে আমি যদি ডিফারেন্স টাইপের ফাংশন ইউজ করি, হ্যাঁ মানে স্যার হচ্ছে অ্যাড করলাম, হুম মাল্টিপ্লিকেশন করলাম, তবে কি হুম স্যার ওই ইন্টের পরে ওরকম করে লিখতে থাকবো? হুম মানে স্যার আমি একটা প্রোগ্রামে না, আমি হয়তো আসবো আসবো মাল্টিপ্লিকেশন আসবো আসবো করবো। আসবো আমি একটা প্রোগ্রামের মধ্যে মাল্টিপল অপারেশন করব, আমি ডিফারেন্ট ফাংশন ব্যবহার করে কাজ করব, আসবো সেই প্রবলেমে আসবো। ওকে স্যার। ওকে, এবার ওকে এবার স্যার। এবার তোমরা ওকে আমাকে স্যার। বলো, এবার তোমরা আমাকে বলো যে এখন যদি আমাকে বলে যে রাইট এ প্রোগ্রাম টু ফাইন্ড দ্য সাবস্ট্রাকশন অফ টু নাম্বারস বাই ইউজিং আ ফাংশন, আমরা করতে পারবো না? হ্যাঁ স্যার পারবো। পারবো। আমি এই টেমপ্লেটটা স্যার যদি আমরা এটা ফলো করি, টেমপ্লেটটা আমরা পারবো নিশ্চয়ই। যদি আমাকে বলে যে রাইট এ প্রোগ্রাম টু ফাইন্ড দ্য অ্যাডিশন অফ 3 ইন্টিজার নাম্বারস, পারবো? হুম। হ্যাঁ স্যার। যদি আমাকে বলে রাইট এ প্রোগ্রাম টু ফাইন্ড দ্য অ্যাডিশন অফ 2 ফ্লোটিং পয়েন্ট নাম্বারস বাই ইউজিং আ ফাংশন, পারবো না? পারবো। হ্যাঁ স্যার পারবো। তখন আমার সবই ফ্লোট হয়ে যাবে, আমার প্যারামিটার ফ্লোট, আমার রিটার্ন টাইপ ফ্লোট, আমি এখানে মেনের মধ্যে ডিক্লেয়ার করছি সেটাও ফ্লোট, সব তখন ফ্লোট হয়ে যাবে। এবার এখানে একটা ছোট্ট কনসেপ্ট বলি, সেটা হচ্ছে তার মানে দেখো কাকে ফাংশন কল বলা হয়, কাকে ফাংশন ডেফিনেশন বলা হয়, সেটা আমাদের কাছে ক্লিয়ার। তাহলে ফাংশন কল করার সময় আমি দুটো প্যারামিটার পাস করেছি, তাই তো? তার নাম কি, তার নাম কি? স্যার ইন্ট এ আর ইন্ট বি। না, ফাংশন কল Number 1, number 2. নাম্বার 1 নাম্বার 2। দেখো ফাংশন কল তো, এটা তো ফাংশন কল, তাই না? এটা তো ফাংশন কল, আমি তখন নাম্বার 1 পাস করেছি আর নাম্বার 2 পাস করেছি। তাহলে কনসেপ্ট হচ্ছে যে ফাংশন কল করার সময় যে প্যারামিটার পাস করা হয় বা যে আর্গুমেন্ট পাস করা হয়, যাকেই প্যারামিটার বলা হয় তাকেই বলা হয় আর্গুমেন্ট। এটা কিন্তু খেয়াল রাখবে, ফাংশন কল করার সময় যে প্যারামিটার পাস করা হয় সেই ধরনের প্যারামিটারকে বা সেই ধরনের আর্গুমেন্টকে বলা হয়, সেই ধরনের আর্গুমেন্টকে বা সেই ধরনের প্যারামিটারকে বলা হয় অ্যাকচুয়াল প্যারামিটার বা অ্যাকচুয়াল আর্গুমেন্ট। ওকে, তাকে বলা হয় অ্যাকচুয়াল প্যারামিটার বা অ্যাকচুয়াল আর্গুমেন্ট। তাহলে এখানে নাম্বার 1 আর নাম্বার 2টা হচ্ছে স্যার অ্যাকচুয়াল প্যারামিটার বা অ্যাকচুয়াল আর্গুমেন্ট। ওকে, সবার কাছে ক্লিয়ার এটা? যে ফাংশন কল করার সময় আমরা যে প্যারামিটার পাস করি তার নাম হচ্ছে অ্যাকচুয়াল প্যারামিটার বা অ্যাকচুয়াল আর্গুমেন্ট। তাহলে স্যার আর একটা প্যারামিটারের কনসেপ্ট আছে যার নাম হচ্ছে ফর্মাল প্যারামিটার বা ফর্মাল আর্গুমেন্ট। তাহলে সেটা কাকে বলবো? না, তুমি যখন ফাংশনসটাকে ডিফাইন করছো, দ্যাট ইজ ইওর ফাংশন ডেফিনেশন। তো ফাংশন ডিফাইন করার সময় তুমি যে দুটো প্যারামিটার তুমি এখানে নিয়ে কাজ করেছো, দ্যাট ইজ ইওর এ অ্যান্ড বি। তাহলে এরাও কিন্তু প্যারামিটার, এরাও কিন্তু আর্গুমেন্ট। সেটা কিন্তু ইউজ হচ্ছে কোথায়? না, ফাংশন ডিফাইন করার সময়। তাহলে ফাংশন ডেফিনেশনে আমরা যে প্যারামিটার ইউজ করি বা আমরা যে আর্গুমেন্ট ব্যবহার করি, তাহলে তাকে সেই ধরনের আর্গুমেন্ট বা সেই ধরনের প্যারামিটারকে বলা হয় ফর্মাল প্যারামিটার। তাহলে আমার এই এক্সাম্পলে আমার এ আর বিটা হচ্ছে ফর্মাল প্যারামিটার, আর আমার এক্সাম্পলে নাম্বার 1 আর নাম্বার 2টা হচ্ছে অ্যাকচুয়াল প্যারামিটার। পরীক্ষায় ডিফারেন্স আসে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যাকচুয়াল প্যারামিটার অ্যান্ড ফর্মাল প্যারামিটার, তাহলে নিশ্চয়ই তার ডিফারেন্সিয়েটটা আমরা করতে পারবো এখান থেকে, তাই তো? সবাই বোঝা গেছে হোয়াট ইজ অ্যাকচুয়াল প্যারামিটার, হোয়াট ইজ ফর্মাল প্যারামিটার? স্যার এই ডিফারেন্সটা একবার বলবেন? হুম, এই তো এই বললাম, এই তো বললাম ডিফারেন্সটা। আরেকবার একটু বলবেন স্যার? অ্যাকচুয়াল প্যারামিটার কাকে বললাম? না, আমি যখন ফাংশনটা কল করছি তখন যে প্যারামিটার পাস করছি তাকে বলা হয় অ্যাকচুয়াল প্যারামিটার। আর যখন ফাংশনসটাকে ডিফাইন করছি তখন যে প্যারামিটারগুলোকে নিয়ে আমরা কাজ করছি তার নাম হচ্ছে ফর্মাল প্যারামিটার। সেটা আমার দুটো হতে পারে, তিনটেও হতে পারে, চারটেও হতে পারে। আমার এক্সাম্পলে দুটো এ আর বি ফর্মাল প্যারামিটার, আমার এক্সাম্পলে নাম্বার 1 নাম্বার 2 হচ্ছে অ্যাকচুয়াল প্যারামিটার। তাহলে এমনি যে কোনো ফাংশনের প্রোগ্রামে অ্যাকচুয়াল প্যারামিটার কপি হয় ফর্মাল প্যারামিটারে, তাই তো হয়েছে? আমার নাম্বার 1-এর ভ্যালু দেখো কপি হয়েছে কার মধ্যে? এর মধ্যে। আর নাম্বার 2-এর ভ্যালু দেখো তোমার কপি হয়েছে কার মধ্যে? বি এর মধ্যে। তাহলে অ্যাকচুয়াল প্যারামিটারের ভ্যালু কিন্তু আলটিমেটলি কপি হয় ফর্মাল প্যারামিটারের উপরে। ওকে, দ্যাট ইজ অ্যানাদার কনসেপ্ট।
এটা কিন্তু একটা ডিফারেন্সের একটা পয়েন্ট, যেটা কিন্তু পরীক্ষায় আসবে, যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যাকচুয়াল প্যারামিটার অ্যান্ড হোয়াট ইজ দ্য ডিফারেন্স অ্যাকচুয়াল প্যারামিটার অ্যান্ড ফর্মাল প্যারামিটার। তোমরা একটা সিম্পল প্রোগ্রাম দিয়ে কাকে বলা হয় অ্যাকচুয়াল প্যারামিটার, তুমি সেখানে মার্ক করে দেখাতে পারবে এটা অ্যাকচুয়াল প্যারামিটার, এটা হচ্ছে ফর্মাল প্যারামিটার। ওকে, এবার প্রশ্ন হচ্ছে যে তাহলে স্যার একটা প্রোগ্রামে যদি আমাকে বলে যে একসাথে অনেকগুলো অপারেশন করতে, যে একটা প্রোগ্রাম লেখো যে প্রোগ্রামটা হয়তো অ্যাডিশন করবে আর সাবস্ট্রাকশন করবে, তো তখন কিভাবে করব, তখন কিভাবে আমরা করব, আমরা তখন ফাংশনটা কিভাবে ডিফাইন করব, আমি কিভাবে কল করব, কার পরে কোনটাকে কল করব, সেটা আমাকে জানতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে একটা মিষ্টি খাওয়া শিখলাম, তাহলে একটা মিষ্টি যেমন করে খেয়েছি দুটো মিষ্টি আমরা সেভাবেই খাবো, তাই না? একটা মিষ্টি খাওয়ার প্রসেসটা আমি জানি, তো দুটো মিষ্টি কী করে খেতে হয় সেভাবেই খাবো। ওকে, তো দেখে নিই একটু যে একটা প্রোগ্রামের মধ্যে আমরা মাল্টিপল অপারেশন কীভাবে করব বাই ইউজিং আ ফাংশন। আমি এখন চাইছি যে দুটো ফ্লোটিং পয়েন্ট নাম্বারের মধ্যে অ্যাডিশন করব আর দুটো ফ্লোটিং পয়েন্ট নাম্বারের মধ্যে সাবস্ট্রাকশন করব একটা সিঙ্গেল প্রোগ্রামে। ওকে, চলো দেখি সেটা কীভাবে কাজটা করতে পারি। রাইট এ প্রোগ্রাম টু ফাইন্ড দ্য addition and subtraction of two floating point numbers using a function concept ওকে, সেই কাজটা আমরা এখন একটু দেখবো সবাই। তো আমরা তো শিখে এসেছি যে ফাংশনস দিয়ে যখনই প্রোগ্রাম করতে হবে তখন স্যার আপনি শিখিয়েছেন যে প্রথমেই ফাংশনসটাকে ডিফাইন করে নিতে হবে। এখনও পর্যন্ত আমরা এটা জানি, আর ফাংশনসটাকে পরে ডিফাইন করেও কাজ করা যায়, সেটা আমি দেখাবো নেক্সট প্রোগ্রামে কী করে ফাংশনসটাকে পরে ডিফাইন করবো। সেখানে আমরা শিখবো ফাংশন ডিক্লারেশনের কনসেপ্ট, সেখানে আমরা শিখবো ফাংশন ডিক্লারেশন বা ফাংশন, যাকে আমরা বলছি ফাংশন প্রোটোটাইপ বা ফাংশন প্রোটোটাইপিং, তার কনসেপ্ট শিখবো। আমি ফার্স্টে হেডার ফাইলটাকে ডিক্লেয়ার করলাম, তারপরে আমার দুটো ফাংশন আছে, একটা হচ্ছে অ্যাডিশন, একটা হচ্ছে সাবস্ট্রাকশন। তো ফার্স্টে স্যার আমরা অ্যাডিশন ফাংশনটাকে ডিফাইন করে রাখি। আমাকে তো বলেছে ফ্লোটিং পয়েন্ট নাম্বার, সো আমার রিটার্ন টাইপটা হবে ফ্লোট, অবশ্যই ফ্লোট। আমি নাম দিলাম সাম, অ্যাডিশনের জন্য ফাংশনের নাম দিলাম সাম। আমার দুটো ফ্লোটিং পয়েন্ট প্যারামিটার হবে, কারণ বলেছে দুটো ফ্লোটিং পয়েন্ট নাম্বারের মধ্যে আমাকে অ্যাডিশন সাবস্ট্রাকশন করতে হবে। আমি দিলাম ফ্লোট এ কমা ফ্লোট বি, তাকে ডিফাইন করে নিই আগে। না, আমাকে যার মধ্যে রাখতে হবে রেজাল্টটাকে সেটাও নিশ্চয়ই ফ্লোট হবে, তাহলে ফ্লোট সি একটা ভেরিয়েবল নিলাম, সি ইকুয়ালস টু এ প্লাস বি, রিটার্ন সি। ওকে, দিয়ে আমি সামটাকে শেষ করে দিলাম। স্যার আমার একটা ফাংশন ডিফাইন করা কমপ্লিট, ফ্লোটিং পয়েন্ট নাম্বারের মধ্যে অ্যাডিশন। ওকে, আমি এবার সাবস্ট্রাকশনের জন্য ফাংশনসটা লিখবো, একইভাবে লিখবো ফ্লোট, আমি নাম দিলাম সাব। আমার এখানে দুটো ফ্লোটিং পয়েন্ট প্যারামিটার থাকবে, তুমি এখানে এবি ইউজ করতে পারো, এবিসি তুমি ইউজ করতে পারো, তাতে কিন্তু কোনো যায় আসে না। আবার তুমি ডিফারেন্ট ভেরিয়েবলও ইউজ করতে পারো, তাতেও কোনো যায় আসে না। কারণ কি না, এখানে এবিসি কিন্তু এই ফাংশনের লোকাল ভেরিয়েবল। তাহলে যারা তোমার লোকাল মোস্তান যারা, তার কিন্তু তোমার বাউন্ডারি কিন্তু সেই লোকাল, সেই পাড়ার মধ্যে, তাহলে এটা হচ্ছে তার পাড়াটা, যার মধ্যে এবিসি কিন্তু তারা মোস্তান। এবিসি যখন বাইরে আসবে তার কিন্তু আর কোনো দাম নেই। তো হয়তো অন্য পাড়াতে মধ্যে ধরুন হয়তো আমার এবিসি থাকতেই পারে, একই নামে থাকতে পারে না লোক, তো আমি সেখানে তোমার ডিফাইন করছি ফ্লোট এ ফ্লোট বি। অতএব আমার কিন্তু কোনো কোনো প্রোগ্রামে কোনো হ্যাম্পার হবে না যে যদি আমি একই নামে প্যারামিটার লিখি ডিফারেন্ট ফাংশনে, কারণ তারা সেই ফাংশনের মধ্যে লোকাল ভেরিয়েবল, আমার কিন্তু এবিসি কিন্তু সাব ফাংশনের মধ্যে লোকাল ভেরিয়েবল। আবার আমি ডিফারেন্ট নামেও কিন্তু প্যারামিটার আমি ডিক্লেয়ার করতে পারি। আমি এখানে লিখছি ফ্লোট সি, দি সি ইকুয়ালস টু এ মাইনাস বি, রিটার্ন সি দিয়ে আমি এখানে ফ্লোট সাবটাকে আমি এখানে শেষ করলাম। ওকে, দুটো ফাংশন ডেফিনেশন কমপ্লিট। আমি এবার মেনটাকে ডিফাইন করব, মেন ফাংশন ডিফাইন করব, ইন্ট মেন। আমি নিচে স্পেস নেই বলে পাশে করছি। ওকে, ইন্ট মেন। আমি একই নাম্বারের উপরে তো আমি অ্যাডিশন সাবস্ট্রাকশন করব, তাহলে আমি দুটো ইনপুট নিলেই আমার হবে ফ্লোটিং পয়েন্ট নাম্বার। আমি তখন কি করছি, আমি এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করছি ফ্লোট নাম্বার 1 কমা নাম্বার 2, যার মধ্যে আমি ইনপুট নেব। আমি নাম্বার 1 আর নাম্বার 2 এর মধ্যে আমি যোগ বিয়োগ দুটোই করব একই নাম্বারের উপরে। ঠিক আছে,
আর সামের রেজাল্টটাকে নেওয়ার জন্য আমরা অ্যাড বলে একটা ভেরিয়েবল নিলাম, আর সাবস্ট্রাকশনের রেজাল্টটাকে তোমার স্টোর করার জন্য আমরা এস বলে একটা ভেরিয়েবল নিলাম, যার মধ্যে আমরা ক্যাচ করব ওই যে হাত দুটো, যারা যে হাত দুটো আমি পেতে বসে থাকবো যে আমাকে রিটার্ন করবে সাম আর সাব ফাংশন। আমি এবার নাম্বার 1 নাম্বার 2টাকে আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে নিচ্ছি, এন্টার টু ফ্লোটিং পয়েন্ট নাম্বারস, এন্টার টু ফ্লোটিং পয়েন্ট নাম্বারস, তাকে আমরা স্ক্যান করে নিই, পার্সেন্টেজ এফ অ্যাম্পারসেন্ট নাম্বার 1 কমা অ্যাম্পারসেন্ট নাম্বার 2। ওকে, আমার ইনপুট নেওয়া কমপ্লিট। আমার এবার কল করার সময় এসছে, আমাকে এবার ডাকতে হবে, মেন এবার ডাকবে, সাম অ্যাডিশন করতেছে সামকে ডাকবে, আর সাবট্রাকশন করতেছে সাবকে ডাকবে, তাই না? তাহলে সে এখন ডাকছে প্রথমে সামকে, সে এখন সামকে কল করলো। ওকে, সে এখন সামকে কল করলো, সাম ফাংশনকে সে ডাকছে সামকে। সামকে ডাকার সময় তো বলা আছে যে দুটো ফ্লোটিং পয়েন্ট ভেরিয়েবল পাস করতে হবে প্যারামিটার, সে তখন পাস করলো নাম্বার 1 কমা নাম্বার 2। এবার সাম যা রিটার্ন করবে তাকে ক্যাচ করার জন্য আমি তো ভেরিয়েবল নিয়ে রেখেছি অ্যাড বলে, আমি এখানে অ্যাডের মধ্যে স্টোর করব রেজাল্টটাকে, সাম যেটা যা রিটার্ন করবে আমাকে। আবার এবার আমি কল করছি সাবকে, সাবট্রাকশন করার জন্য সাবকে কল করছি, তাকেও আমি নাম্বার 1 পাস করলাম, নাম্বার 2 পাস করলাম, মানে আমি একই নাম্বারের মধ্যে আমি কিন্তু অ্যাডিশন সাবট্রাকশন করতে চেয়েছি, ঠিক আছে? তার জন্য আমরা একই নাম্বার পাস করেছি। আর সাব ফাংশন যা আমাকে রিটার্ন করবে তাকে আমি ক্যাচ করার জন্য দেখো এস বলে একটা ভেরিয়েবল নিয়ে রেখেছি, আমি লিখলাম এস ইকুয়ালস টু, এবার অ্যাডকে ডিসপ্লে করে দেবে মেন ফাংশন, এসকে ডিসপ্লে করে দেবে, তাহলে প্রিন্ট এফ রেজাল্ট অফ অ্যাডিশন ইকুয়ালস টু পার্সেন্টেজ এফ কমা দিয়ে অ্যাড, দেখো অ্যাডের মধ্যে আমার অ্যাডিশনের রেজাল্ট আছে, আর প্রিন্ট এফ স্ল্যাশ এন রেজাল্ট অফ সাবট্রাকশন ইকুয়ালস টু পার্সেন্টেজ এফ, এস এর মধ্যে আমার সাবট্রাকশনের রেজাল্ট আছে, রিটার্ন 0, মেন প্রোগ্রাম শেষ। ওকে, সবাই বোঝা গেল? সেম ভাবে করেছি আমি, ওখানে একবার ফাংশন ডিফাইন করেছিলাম, একবার কল করেছিলাম, একবার ডিসপ্লে করেছিলাম। হ্যাঁ স্যার। আমার এখানে দুটো ফাংশন, দুবার ডিফাইন করেছি, দুবার কল করেছি, দুবার ডিসপ্লে করেছি, সেম অপারেশন করেছি আমি দুটো ফাংশনের জন্য। তাহলে আমার যদি নাম্বার অফ অপারেশন যদি বেশি হয় তাহলে তাকে নিশ্চয়ই আমরা খুব সহজে হ্যান্ডেল করতে পারবো এরকম ফ্যাশনে, পারবো তো? Yes, sir. হ্যাঁ স্যার। তো এটা হচ্ছে আমাদের নাম্বার অফ ইনপুট যাতে অনেকগুলো নিতে পারি, মানে এখানে তো ডিফাইন করেছে দুটো হ্যাঁ। থাকবে, বাট হ্যাঁ, ধরুন আমি ইউজারের উপর ছেড়ে দেবে সে কতগুলো ইনপুট দেবে, তাহলে কি করে করব? না সেটা হলে হবে না, সবসময় ও ইউজারের আচ্ছা। উপরে ছাড়লে হবে না, আমি তো ফাংশন নিয়ে কাজ করছি, তুমি ইউজারের উপরে ছেড়ে দিয়ে তুমি কেমন করে ফাংশনটাকে তুমি ডিফাইন করবে? ও তোমাকে তো ফাংশনটাকে ডিফাইন করতে হবে না, হুম হুম হুম। ঠিক আছে? এবার তোমার এটা 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 হতে পারে যে তুমি ধরে নাও হয়তো তখন তোমাকে ফাংশনসটা অ্যাড ফাংশনসটা তখন তোমাকে ডিফারেন্ট প্যারামিটার যেমন তোমাকে ডিফাইন করে রাখতে হবে, যে অ্যাড ফাংশন নামে 2 প্যারামিটার, অ্যাডিশন ফাংশন ফর 3 প্যারামিটার, অ্যাডিশন ফাংশন ফর 4 প্যারামিটার। তো ইউজার কতগুলো প্যারামিটার দেবে তারপর ডিপেন্ড করে যদি আমি ফাংশনসটাকে, তার মানে আমাকে প্রচুর ফাংশনকে ডিফাইন করে রাখতে হবে। স্যার আমি অ্যারে পাস করতে পারি, হ্যাঁ অ্যারে পাস করতে পারি অবশ্যই। অ্যারে তাহলে- একটা লেন্থ নিয়ে নেব যে তাহলে অ্যারে পাস করলে তখন আমাদের নাম্বার অফ প্যারামিটার তখন আমরা ভ্যারি করাতে পারবো, হ্যাঁ স্যার। ঠিক আছে? অ্যারে পাস করে তখন আমরা নাম্বার অফ প্যারামিটার তখন আমরা ভ্যারি করতে পারবো, সেটা আমরা আসবো পাসিং অ্যারে টু এ ফাংশন, পাসিং অ্যারে টু এ ফাংশন। কিন্তু নর্মাল ফাংশনের প্রোগ্রামে মানে আমরা এই সিচুয়েশনে কিন্তু আমরা যদি ভাবি যে ইউজার আমাকে ইনপুট দেবে যে কতগুলো প্যারামিটার নিয়ে সে কাজ করবে, তার উপর ডিপেন্ড করে আমার ফাংশন কিন্তু ডিফাইন করা যাবে না। তার একটাই সলিউশন, সেটা হচ্ছে পাসিং অ্যারে টু এ ফাংশন, ঠিক আছে? সেই কনসেপ্টে আমরা আসবো। ওকে, ওকে স্যার। এবার আমি আর একটা প্রোগ্রাম দেখাবো, যে প্রোগ্রামটা ফাংশনসটাকে আমরা যেখানে মেন ফাংশনের পরে ডিফাইন করব, মানে আমরা এখানে বেসিক্যালি যেটা শিখবো সেটা হচ্ছে ফাংশন ডিক্লারেশনের কনসেপ্ট, ফাংশন ডিক্লারেশন বা ফাংশন প্রোটোটাইপিং। ওকে, ফাংশন ডিক্লারেশন
বা ফাংশন প্রোটোটাইপিং, সেই কনসেপ্টটা আমরা এখানে দেখব। ওকে, তো ফাংশন ডিক্লারেশন আর কিছুই নয়। ফাংশন ডিক্লারেশন বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে সি আমাকে মানে প্রোগ্রামারকে একটা ফ্রিডম দেবে যে আমি যদি ফাংশনসটাকে ডিক্লেয়ার করতে পারি তাহলে আমাকে যেখানে সেখানে আমি ফাংশনসটাকে ডিফাইন করতে পারবো। ঠিক আছে, তাহলে সি আমাকে বা সি মানে প্রোগ্রামারকে একটা ফ্রিডম দিচ্ছে যে ফাংশন ডিক্লারেশনটা আমি করে আমি যেখানে সেখানে আমার প্রোগ্রামের যেখানে খুশি আমি ফাংশনসটাকে ডিফাইন করতে পারি। তাহলে একটা প্রোগ্রামকে যদি আমি ফাংশন ডিক্লেয়ার করে যদি আমি করতে চাই, ধরে নাও আমি একটা ফার্স্ট একটা হেডার ফাইলকে ডিক্লেয়ার করলাম, আমি ধরো সিম্পল একটা ফ্যাক্টোরিয়ালের হয়তো প্রোগ্রাম, আমি ধরুন অ্যাডিশনের প্রোগ্রামটাই করতে চাইছি, আমরা এখানে ফাংশন ডিক্লারেশন কনসেপ্ট ব্যবহার করে আমি তাহলে আমাকে হেডার ফাইলটাকে ডিক্লেয়ার করে ফার্স্টে আমাকে ফাংশনটাকে ডিক্লেয়ার করতে হবে যে আমার ফাংশনসটা কী নাম হবে, আমার ফাংশনের রিটার্ন টাইপ কী থাকবে, আর আমার ফাংশনসটা কতগুলো প্যারামিটার নিয়ে কাজ করবে। দ্যাট ইজ দ্য ডিক্লারেশন। আমি কিন্তু কোনো বডি লিখবো না ফাংশনসটার, আমার জাস্ট ফাংশনসটার ডিক্লারেশন। ওকে, তাহলে আমি ঠিক করলাম যে আমি অ্যাডিশন করব, তাহলে আমার ফাংশনসটার রিটার্ন টাইপটা হচ্ছে ইন্টিজার, আমার ফাংশনের নাম হচ্ছে অ্যাড, আমার ফাংশনসটা 3টে ইন্টিজার নাম্বার নিয়ে কাজ করবে। আমি তখন এখানে স্পেসিফাই করলাম যে ইন্ট কমা ইন্ট কমা ইন্ট। আমি এখানে কিন্তু দেখো কোনো ভেরিয়েবলের নাম দিইনি, ইন্ট এ কমা ইন্ট বি কমা ইন্ট সি দিলেও হতো, দিয়ে আমি এখানে সেমিক্লোন দিয়ে দিলাম। খেয়াল রাখতে হবে ফাংশন ডিক্লারেশনের পরে কিন্তু সেমিক্লোন হয়, কারণ যার বডি থাকে তার সেমিক্লোন হয় না। আমার কিন্তু এখানে এর কিন্তু কোনো বডি নেই, আমি এই ফাংশনসটাকে পরে ডিফাইন করব। আমি জাস্ট একটা ডিক্লেয়ার করে রেখে দিলাম যাতে কম্পাইলার বুঝতে পারে যে অ্যাড বলে একটা ফাংশনকে ডিফাইন করা হবে পরে, যার 3টে প্যারামিটার থাকবে, 3টেই হচ্ছে ইন্টিজার টাইপের। তাহলে এটা হচ্ছে আমার ফাংশনসটার ডেফিনেশন, ডিক্লারেশন। ওকে, তাহলে এবার আমরা মেন ফাংশনসটাকে ডিফাইন করছি। তাহলে ফাংশন ডিক্লেয়ার করার অর্থটাই হচ্ছে যে আমি মেন ফাংশনের পরে ফাংশনসটাকে ডিফাইন করব, তার জন্য আমাকে ফাংশনসটা একটা ডিক্লারেশন লিখে রাখতে হচ্ছে। আমি আবার মেন ফাংশনটাকে ডিফাইন করছি। ধরো না আমি এখানে ইন্টিজার a ইকুয়ালস টু 5, b ইকুয়ালস টু 6 আর c বলে একটা ভেরিয়েবল নিয়েছি। ওকে, আমি ইনপুট নিইনি ইউজারের কাছ থেকে, আমি এ বি সি 3টে ভেরিয়েবল নিয়েছি। এ বির মধ্যে ইনপুট আছে, সিটার মধ্যে আমি রেজাল্টটাকে রাখবো যেটা আমাকে অ্যাড ফাংশন রিটার্ন করবে। আমি এবার দেখো লিখছি সি ইকুয়ালস টু অ্যাডকে কল করছি, অ্যাডকে কল করে আমি এ আর বিটাকে পাস করে দিচ্ছি, আর এ আমাকে অ্যাড ফাংশন যা রিটার্ন করবে সেটা আমি সি এর মধ্যে রাখবো, আর সিটাকে আমরা ডিসপ্লে করে দেবো এখানে প্রিন্টএফের মধ্যে। আমি এখানে লিখছি ধরো নাও সাম ইকুয়ালস টু পার্সেন্টেজ ডি কমা দিয়ে সিটাকে আমরা এখানে ডিসপ্লে করলাম, রিটার্ন 0 করে মেনটাকে শেষ করলাম। আমি কিন্তু মেনটাকে প্রথমে লিখে নিলাম, মেনটাকে ফার্স্টে আমরা লিখে নিলাম। আমি এবার ফাংশনসটাকে ডিফাইন করব। আমার ফাংশনের দেখো ডিক্লারেশন দেওয়া আছে, আমি দেখো ডিক্লারেশনটাকে জাস্ট কপি পেস্ট করছি। ইন্টিজার অ্যাড, আমার 3টে প্যারামিটার, একটা হচ্ছে ইন্টিজার, আমি এখানে এবার ভেরিয়েবল নিচ্ছি এক্স, ইন্টিজার ওয়াই আর হচ্ছে ইন্টিজার জেড। 3টে প্যারামিটার আমি এবার ফাংশনটাকে ডিফাইন করছি। এটুকু জাস্ট ডিফারেন্স, আর কিন্তু কোনো ডিফারেন্স নেই। দুটো আর্গুমেন্ট পাস করেছে। হ্যাঁ, আমি এখানে দুটো আর্গুমেন্ট পাস করেছি, আমি তো 3টে নাম্বারের মধ্যে যোগ করছি না, সরি। তাহলে এখানে তুমি একটা ভেরিয়েবল নাও, সি ইজ ইকুয়াল টু তুমি 7 নাও, আর এখানে ডি একটা ভেরিয়েবল নাও, দিয়ে তুমি এটাকে লিখে দাও ডি, আর তুমি এটাকে ডিসপ্লে করো ডি। ওকে, এবার ঠিক আছে। তো এবার আমি দেখো ডিফাইন করছি অ্যাড ফাংশনসটাকে। আমি ধরো নাও ইন্টিজার ডাব্লু বলে একটা ভেরিয়েবল নিয়েছি, ডাব্লু ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড করেছি, দিয়ে প্রিন্ট, আমি এখানে প্রিন্ট করলে তো হবে না, আমাকে রিটার্ন করতে হবে ডাব্লুটাকে। আমি এখানে কি করছি, রিটার্ন ডাব্লু দিয়ে অ্যাড ফাংশনটাকে শেষ করলাম। দেখো তো এবার প্রোগ্রামটা, কোথাও কি কোনো ডিফারেন্স তোমরা পেয়েছো? আমরা আগে কি কাজ করতাম, আগে আমি ফাংশন ডিক্লারেশনটা লিখতাম না, তার পরিবর্তে আমরা ফাংশনসটাকে আগে ডিফাইন করতাম, তারপরে মেনটাকে ডিফাইন করতাম। তাহলে এখন ফাংশনসটাকে ডিক্লারেশন করলে আমার ডিফারেন্সটা কোথায় হচ্ছে না, আমি জাস্ট এই লাইনটাকে কপি পেস্ট করে ওপরে লিখে দিচ্ছি সেমিক্লোন দিয়ে। দেখো তাই তো করেছি। ফাংশনের মধ্যে একটা প্যারামিটার কম পাস করেছি। কোথায়
অ্যাডভান্স কল কল A, কল B, কল C, কল করার সময় এখানে a কমা b কমা c সেমিকোলন। ওকে, তাহলে আমার এই ডিফারেন্সটা শুধুমাত্র একটা জায়গাতে, যে আগে আমরা ফাংশনসটাকে ডিফাইন করতাম তারপরে মেনটাকে লিখতাম, আর এখন আমি ফাংশনের ডিক্লারেশন দিয়েছি বলে আমি মেন ফাংশনের পরে আমি ফাংশনসটাকে ডিফাইন করার একটা সুযোগ পেয়েছি। এইটুকু আমার ডিফারেন্স। আর তাহলে আমরা এটাকে বলতে পারি ফাংশন ডিক্লারেশনটাকে বলা হয় ফাংশন ডিক্লারেশন বা ফাংশন প্রোটোটাইপিং। এটাকে বলা হয় ফাংশন ডিক্লারেশন, এটাকে বলা হয় ফাংশন ডিক্লারেশন বা ফাংশন প্রোটোটাইপিং। ওকে, তাহলে একটা ফাংশন প্রোটোটাইপ আমরা কীভাবে ডিফাইন করবো তার মানে আমরা বুঝতে পেরেছি যে আমার ফাংশন ডিফাইন করার সময় প্রথম যে লাইনটা আমরা লিখি সেই লাইনটাকে তুমি কপি পেস্ট করে দাও, দিয়ে সেমিকোলন দিয়ে দাও, ওটাই হচ্ছে ফাংশন ডিক্লারেশন, ওটাই হচ্ছে ফাংশন ডিক্লারেশন। আবার অনেক সময় ফাংশন ডিক্লারেশনে এই ভেরিয়েবলের নামগুলোকে লেখে না, তুমি লিখতেও পারো, তাতে কিন্তু ভুল নয়। তুমি এখানে ইন্ট এক্স কমা ইন্ট ওয়াই কমা ইন্ট জেড লিখতে পারো, সেটাও কিন্তু ফাংশন ডিক্লারেশন, সেটাও কিন্তু ফাংশন ডিক্লারেশন। এটা কিন্তু কোনো ভ্যারি করে না, এর উপরে কিন্তু ফাংশন ডিক্লারেশন ভ্যারি করে না। ওকে, তাহলে ফাংশন ডিক্লেয়ার করে আমরা কাজ করতে পারছি, তাই তো? একই প্রোগ্রামকে দেখো আমি ফাংশন ডিক্লেয়ার করে, আমরা ফাংশন ডিক্লারেশন কনসেপ্ট ইউজ করে মেন ফাংশনের পরে ডিফাইন করেও কাজ করলাম, আবার একই টাইপের প্রোগ্রামকে আমরা মেন ফাংশনের আগে ডিফাইন করে তারপরে মেন লিখে আমরা কিন্তু কাজ করতে পারছি। যেটা আমাদের সুবিধা হয়, যেটা আমাদের সুবিধা হবে আমরা কিন্তু সেভাবেই প্রোগ্রামটা লিখবো, তাই না? এই হচ্ছে আমার ফাংশনের বেসিক কিছু কনসেপ্ট, ফাংশনের বেসিক কিছু কনসেপ্ট, যে হোয়াট ডু মিন বাই ফাংশন কল, হোয়াট ডু মিন বাই ফাংশন ডেফিনেশন, হোয়াট ডু মিন বাই ফাংশন ডিক্লারেশন বা ফাংশন প্রোটোটাইপিং, হোয়াট ইজ ফাংশন, হোয়াট ইজ দ্য নিড অফ এ ফাংশন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন লাইব্রেরি ফাংশন অ্যান্ড ইউজার ডিফাইন ফাংশন, আর হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যাকচুয়াল প্যারামিটার অ্যান্ড ফর্মাল প্যারামিটার। আমরা কিন্তু এখনো পর্যন্ত এইটুকু কনসেপ্ট আমরা শিখেছি বা শিখলাম। আর ফাংশনস দিয়ে কি করে প্রোগ্রাম করতে হয়, একটা ফাংশন একটা প্রোগ্রামের মধ্যে কি করে মাল্টিপল ফাংশন ইউজ করা যায়, সেটা কিন্তু আমরা দেখলাম। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার সবার? সবার এই পর্যন্ত ক্লিয়ার? সবার এই পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ স্যার, ক্লিয়ার। আবার ফাংশন প্যারামিটার বলতে কি বোঝায় সেটা আমরা দেখেছি, তাই তো? ফাংশন প্যারামিটার বলতে কি বোঝায় সেটা আমরা দেখেছি। আবার তোমরা ভাবছো যে স্যার আমি যদি এই ইন্টিজার ডাব্লু ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড আবার রিটার্ন ডাব্লু এত কিছু না করে স্যার যদি আমি এরকমভাবে লিখতাম এই ফাংশনের বডিটা, তাহলে আমার একটা লাইনেই স্যার কাজটা হয়ে যেত। তাহলে আমাকে কি লিখতে হতো? আমি দেখো ডিরেক্ট এখানে যদি লিখি, রিটার্ন এক্স প্লাস ওয়াই প্লাস, হ্যাঁ, রিটার্ন এক্স প্লাস ওয়াই প্লাস জেড সেমিকোলন, যেটা খুশি তিনটে লাইন লিখেও কাজটা করতে পারে। আমি প্রথমে যখন আমরা গাছে উঠি তখন তো আমরা একটু ধরে ধরে উঠি যাতে না পড়ে যাই, কিন্তু যখন গাছেটা যখন শিখে যাই তখন কিন্তু আমরা ভাবি যে কী করে আরও তাড়াতাড়ি গাছে উঠতে হবে, তখন লাফিয়ে লাফিয়ে উঠি। এটা সেই লাফিয়ে লাফিয়ে ওঠার মতন। তাহলে তুমি তিনটে লাইন ইউজ করে তুমি করতে পারো, বা তুমি আবার ডিরেক্ট লিখতে পারো রিটার্ন এক্স প্লাস ওয়াই প্লাস জেড, সেম মিনিং বিয়ার করে, সেম অপারেশন হয়। আবার তুমি বলছো যে স্যার আমি ডিটাকে ইউজ করছি, ডিটাকে ইউজ করে ডি ইজ ইকুয়াল টু কল করছি, তারপরে আবার প্রিন্টএফের মধ্যে ডিটাকে ডিসপ্লে করছি, স্যার এটা আমি এক লাইনে করতে পারি না। তো তখন তুমি এই তিনটে তুমি তখন ডিটাকে ডিক্লেয়ার করার দরকার নেই, ডি ডিক্লেয়ার করার দরকার নেই, ডি দিয়ে কল করার এইভাবে দরকার নেই। তুমি একবারে ডিরেক্ট প্রিন্টএফের মধ্যে তুমি কল করো অ্যাড এ কমা বি কমা সি সেমিকোলন। দেখো আরও কোডটা আমার ছোট হয়ে গেল, দ্যাট ইজ অলসো ভ্যালিড, তাই তো? তাহলে কোডটা দেখো, এখন দেখো আগে আমার কত লাইন এক্সট্রা ছিল, এখন দেখো আমি কমিয়ে দিলাম, 5 লাইন তো কমালাম, বা 4 লাইন তো কমলো আমার কোডটা, এটাও ভ্যালিড, যেটা খুশি। ঠিক আছে, বোঝা গেল কনসেপ্টটা সবার? কি করলাম অ্যাকচুয়ালি? হ্যাঁ, সবাই বুঝতে পেরেছো? মানে আমাকে অ্যাড এ কমা বি কমা সি যেটা রিটার্ন করছে তাকে আমি একবারে প্রিন্টএফের মধ্যে নিয়েই আমি ডিসপ্লে করে দিচ্ছি, তাই না? ব্যাপারটা কি? এটাও করতে পারি। ওকে, সেই নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই, এটা আমরা করতে পারি। স্যার ওই বি কমা সি ইজ ইকুয়াল টু টা কি লিখেছেন? বি কমা সি ইজ ইকুয়াল টু আবার কি লিখেছি? বি কমা সি ইজ ইকুয়াল টু আবার কোথায় লিখেছি বলো? স্যার ওই ইন্ট মেনের তলায়, মানে মেন ফাংশনে ইন্ট a ইজ ইকুয়াল টু 5, b ইজ ইকুয়াল টু 6 আর c ইজ ইকুয়াল টু 7।
আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওকে, তাহলে ফাংশন কি করে রিটার্ন করে, আর তাহলে ফাংশন কেন রিটার্ন করে আমরা বুঝতে পারলাম। তাহলে ফাংশন কেন রিটার্ন করে, যদি ফাংশনটা রিটার্ন না করতো তাহলে আমি যাকে কল করছি সেই ফাংশনস থেকে আমি কোনো রিটার্ন পেতাম না, তাই তো। আবার অনেক ফাংশন রিটার্ন না করেও কাজ করে, অনেক ফাংশনের প্যারামিটার থাকে, অনেক ফাংশনের প্যারামিটার থাকে না, অনেক ফাংশনে রিটার্ন টাইপ থাকে, অনেক ফাংশনে কিন্তু রিটার্ন টাইপও থাকে না। তাহলে একটা ফাংশনকে আমরা চারটে টাইপে ডিভাইড করতে পারি অ্যাকর্ডিং টু দেয়ার স্ট্রাকচার। ওকে, একটা ফাংশনকে আমরা চারটে টাইপে ডিভাইড করতে পারি। তাই আমি এখন যেটা পড়বো সেটা হচ্ছে টাইপস অফ ইউজার ডিফাইন ফাংশন। ইউজার ডিফাইন ফাংশনকে আমি তো ফাংশনকে টু টাইপে ডিভাইড করে এসেছি, একটা লাইব্রেরি ফাংশন, একটা হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন। আমরা এখন পড়বো টাইপস অফ ইউজার ডিফাইন ফাংশন। ইউজার ডিফাইন ফাংশনের কী কী টাইপ। ওকে, আমরা একটা টাইপ কিন্তু ইউজার ডিফাইন ফাংশনে পড়েছি, যে আমরা এখানে ফাংশনের যে টাইপটা ব্যবহার করেছি সেখানে ফাংশনের প্যারামিটারও আছে, সেখানে ফাংশনের রিটার্ন টাইপও আছে, তাই তো। ইয়েস অর নো? যে টাইপের ফাংশনসটা আমরা পড়লাম সেই ফাংশনের দেখো রিটার্ন টাইপও আছে, তার দেখো প্যারামিটারও আছে। তাহলে এই নাম্বার অফ আমার প্যারামিটার থাকবে না, প্যারামিটার থাকবে না, আমার রিটার্ন টাইপ থাকবে না, রিটার্ন টাইপ থাকবে না, তার উপর বেস করে আমরা ইউজার ডিফাইন ফাংশনকে আমি 4 টাইপে ডিভাইড করতে পারি। নাম্বার 1, এ ফাংশন উইথ প্যারামিটার and with return type। ওকে, যেটা আমরা কিন্তু অলরেডি পড়েছি, যে আমরা কিছু ফাংশন নিয়ে কাজ করেছি যে ফাংশনের আমার প্যারামিটারও আছে আবার রিটার্ন টাইপও আছে। আমরা বাকি তিনটে টাইপ আমরা ডিসকাশন করব। নাম্বার 2 হচ্ছে এ ফাংশন উইথ প্যারামিটার অ্যান্ড উইদাউট রিটার্ন টাইপ। তাহলে সেই ধরনের ফাংশনকে কীভাবে আমরা হ্যান্ডেল করব তার কনসেপ্ট আমরা দেখব, যে ফাংশনে প্যারামিটার থাকবে কিন্তু কোনো রিটার্ন টাইপ থাকবে না। আবার নাম্বার 3, এ ফাংশন উইদাউট প্যারামিটার অ্যান্ড উইথ রিটার্ন টাইপ। প্যারামিটার নেই কিন্তু রিটার্ন টাইপ আছে, সেই ধরনের ফাংশনসকে আমরা কীভাবে হ্যান্ডেল করব, সেই ধরনের ফাংশন কেমন দেখতে হয়, তাকে দিয়ে কী করে প্রোগ্রামিং করা যায় সেটা আমরা দেখব। আর নাম্বার 4, এ ফাংশন উইদাউট প্যারামিটার অ্যান্ড উইদাউট রিটার্ন টাইপ। আমার এমন কিছু ফাংশনস থাকবে যে ফাংশনের প্যারামিটারও থাকবে না আবার রিটার্ন টাইপও থাকবে না। তাহলে সেই ফাংশনস দিয়ে আমরা কী করে আমরা প্রবলেম সলভ করব, বা সেই ফাংশনস দিয়ে আমরা কী করে কাজ করব। তাহলে আমরা ব্রেকের পর যে চারটে টাইপ নিয়ে আমরা ডিসকাশন করব, আমি একটা কমন এক্সাম্পলটা আমি এই চারটে ফাংশনের টাইপের রেসপেক্টটা আমি দেখাবো, যে সেই এক্সাম্পলটাকে আমরা এই ফাংশন উইথ প্যারামিটার অ্যান্ড উইথ রিটার্ন টাইপ দিয়ে কীভাবে সলভ করতে পারি, সেম প্রবলেমকে আমরা এই ফাংশন উইথ প্যারামিটার অ্যান্ড উইদাউট রিটার্ন টাইপ দিয়ে কীভাবে সলভ করতে পারি, বা এই চারটে টাইপের ফাংশনের কনসেপ্ট অ্যাকচুয়ালি কী আমরা একটা সিঙ্গেল প্রোগ্রামের থ্রু দিয়ে আমরা দেখব। ওকে, তার মানে একটা প্রোগ্রামকে আমরা 4 রকমভাবে করতে পারি, যে কোনো প্রোগ্রামকে আমরা এই 4 রকমভাবে আমরা করতে পারবো, ডিফারেন্ট টাইপের ফাংশন ব্যবহার করে, ডিফারেন্ট টাইপের ফাংশনের সিনট্যাক্স ব্যবহার করে। ওকে, তাহলে রিটার্ন টাইপ না থাকলে আমাকে কি অ্যাডিশনাল কাজ করতে হয়, প্যারামিটার না থাকলে আমাকে কি অ্যাডিশনাল কাজ করতে হয়, তখন কার রেসপন্সিবিলিটি বাড়ে কার রেসপন্সিবিলিটি কমে সেটা আমরা একটু দেখবো আমরা ব্রেকের পর। ওকে, তাহলে আমাদের নেক্সট টপিক হচ্ছে টাইপস অফ ইউজার ডিফাইন ফাংশন, যেটা আমরা পড়বো। আর টাইপস অফ ইউজার ডিফাইন ফাংশনের পরে আমরা রিকার্শনে আসবো, ফাংশনের রিকার্শন, কারণ ফাংশনের মধ্যে রিকার্শন একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, আমরা রিকার্শনে আসবো। আর আমি এখানে মেনশন করে রাখি তোমাদের ফাংশনের মধ্যে আর একটা টপিক খুব ইম্পর্টেন্ট, যেটার ভিডিও আমি অলরেডি শেয়ার করেছি, দ্যাট ইজ আ স্টোরেজ ক্লাস। স্টোরেজ ক্লাস যদি আমি আজকে টাইম থাকে তাহলে আজকে আমরা রিকার্শনের পরে আমরা স্টোরেজ ক্লাস পড়বো, আর না হলে আমি স্টোরেজ ক্লাসের ভিডিও কিন্তু অলরেডি শেয়ার করেছি। তোমরা যদি দেখো ভিডিওটা তাহলে কিন্তু বুঝতে পারবে, কিন্তু ফাংশন শেখার পরে কিন্তু স্টোরেজ ক্লাসটা তোমাদেরকে দেখতে হবে। ফাংশন কনসেপ্ট ক্লিয়ার থাকলে কিন্তু স্টোরেজ ক্লাসটা ভালো করে বুঝতে পারবে। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, পরীক্ষায় ধরে নাও হয়তো কোশ্চেনটা এসছে, ঠিক আছে, ধরে নাও কোশ্চেনটা এসছে স্টোরেজ ক্লাস।
আসবেই। ওকে, ফাংশনস থেকে কিছু কমন কোশ্চেন আছে, যে কোশ্চেনগুলো আমি তোমাদের মডেলে আমি মেনশন করেছি, যেমন রিকারশন। হোয়াট ইজ রিকারশন, হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ অফ রিকারশন অ্যান্ড টাইপস অফ রিকারশন, এক্সাম্পল আসবে পরীক্ষায়। স্টোরেজ ক্লাস, হোয়াট ইজ স্টোরেজ ক্লাস, ডিসকাস দ্য ডিফারেন্ট টাইপ অফ স্টোরেজ ক্লাস উইথ এক্সাম্পল, 8 নম্বরের কোশ্চেন আসবে। ওকে, ইউজার ডিফাইন ফাংশনের সাথে লাইব্রেরি ফাংশনের ডিফারেন্স, না হলে অ্যাকচুয়াল প্যারামিটার ফর্মাল প্যারামিটারের মধ্যে ডিফারেন্স আসবেই পরীক্ষায়। আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আমাদের ফাংশনস থেকে, যেটা আমরা ফাংশনের মধ্যেই আমরা কভার করব, সেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন কল বাই ভ্যালু অ্যান্ড কল বাই রেফারেন্স। কল বাই ভ্যালু অ্যান্ড কল বাই রেফারেন্স বা কল বাই অ্যাড্রেস, এই কোশ্চেন্সটা কিন্তু ধরে নাও পরীক্ষায় চলে এসছে। ওকে, আমরা অলরেডি কল বাই ভ্যালু নিয়ে কাজ করে ফেলেছি। কল বাই ভ্যালু আর কল বাই রেফারেন্স হচ্ছে বা কল বাই অ্যাড্রেসটা হচ্ছে ফাংশন কলিং মেকানিজম, যে একটা ফাংশনকে কল করার জন্য কি কি মেকানিজম আছে। না, একটা ফাংশনকে কল করার জন্য দু রকমের মেকানিজম আছে, একটা হচ্ছে কল বাই ভ্যালু, একটা হচ্ছে কল বাই অ্যাড্রেস বা কল বাই রেফারেন্স। কাকে কল বাই ভ্যালু বলবো? না স্যার, আমরা তো আগে প্রোগ্রাম করেছি, আমরা এখানে ফাংশন কল করেছি, আমরা এখানে প্রোগ্রাম করতে গিয়ে আমরা ফাংশন কল করেছি। তাহলে একটা প্রোগ্রামে একটা ফাংশনকে কল করতে গিয়ে যদি স্যার আমরা ভ্যালু পাস করি, আমি নাম্বার 1 নাম্বার 2 পাস করেছি, মানে স্যার আমার তো নাম্বার 1 নাম্বার 2 এর মধ্যে তো ভ্যালুই আছে, আমি তো ভ্যালু ইনপুট করেছি, দুটো ফ্লোটিং পয়েন্ট ভ্যালু, আমি 5.6 আর হয়তো 6.5 আমি ইনপুট করেছি, দ্যাট ইজ মাই ভ্যালু। আমার এখানে ফ্লোট না থাকে, দুটো যদি ইন্টিজার নাম্বার থাকতো সেটা তো ভ্যালু। তাহলে যখন ফাংশন কল করার সময় আমরা ভ্যালু পাস করি, তখন সেই ফাংশন কলিং যে মেকানিজম তার নাম হচ্ছে কল বাই ভ্যালু। আর যদি আমরা ফাংশনটা কল করার সময় ভ্যালু পাস না করে, নাম্বার 1 নাম্বার 2 এর ভ্যালু পাস না করে যদি আমি তার অ্যাড্রেসকে পাস করতাম, মানে নাম্বার 1 নাম্বার 2 মেমোরিতে যে অ্যাড্রেসে স্টোর করা আছে যদি আমি তার অ্যাড্রেস পাস করতাম, তখন সেই ফাংশন কলিং মেকানিজমটাকে বলা হতো কল বাই রেফারেন্স। সেই কল বাই রেফারেন্স শিখতে গেলে আমাদের পয়েন্টার জানতে হবে, কিন্তু কল বাই ভ্যালু শিখতে গেলে আমাদের পয়েন্টার জানতে হবে না। আমরা কিন্তু যতগুলো এক্সাম্পল পড়েছি এখনো পর্যন্ত ফাংশন দিয়ে, প্রত্যেকটা এক্সাম্পল কিন্তু কল বাই ভ্যালুর এক্সাম্পল। তাহলে যখন একটা ফাংশনকে কল করার সময় আমরা ভ্যালু পাস করি তাকে বলা হয় কল বাই ভ্যালু, আর যখন একটা ফাংশনকে কল করার সময় আমরা রেফারেন্স পাস করি বা অ্যাড্রেস পাস করি সেই ভেরিয়েবলের, তখন তাকে বলা হয় কল বাই রেফারেন্স। এছাড়া আমাদের এক্সাম্পলের ডিফারেন্স আছে, আরও কিছু ডিফারেন্স আছে যেটা আমরা কল বাই ভ্যালু আর কল বাই রেফারেন্স বলার সময় আমরা বলবো। ওকে, তাহলে এইগুলো হচ্ছে কমন কোশ্চেন ফাংশনের ক্ষেত্রে। আবার কোশ্চেন দেয় যে হাউ টু ডিফাইন এ ফাংশন, how to what do you mean by function declaration? হ্যাঁ স্যার, আপনার কথা একটু ফ্ল্যাকচুয়েট করছিল না, টাওয়ারটা একটু ফ্ল্যাকচুয়েট করছিল। এখন ঠিক আছে তো? এখন ঠিক আছে? এখন ঠিক আছে? এখন ঠিক আছে তো? এখন ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে ওকে, তো আমি যেটা বললাম সবাই মানে শুনতে পেলে? কল বাই ভ্যালু আর কল বাই রেফারেন্সে আমি একটা জাস্ট ডিফারেন্স বলছিলাম, আর কিছু বলিনি, একটা ডিফারেন্স বলেছি জাস্ট। স্যার অ্যাড্রেসটা লাস্টে পার্টটা শুনতে পেলাম যে অ্যাড্রেসকে কল করলে তাহলে কল অ্যাড্রেসে কল করলে নয়, ফাংশন কল করার সময় যদি অ্যাড্রেস পাস করি ভেরিয়েবলের, তখন তাকে বলা হয় কল বাই রেফারেন্স। আর ফাংশন কল করার সময় যদি আমরা ভ্যালু পাস করি ভেরিয়েবলের, তাকে বলা হয় কল বাই ভ্যালু। ওকে, এইটুকু ডিফারেন্সটা আমরা জাস্ট বলছিলাম। আমরা কল বাই ভ্যালু কল বাই রেফারেন্সের কনসেপ্টে আমরা আসবো ব্রেকের পর, তো সেখানে আমি এলাবোরেটলি কল বাই ভ্যালু কল বাই রেফারেন্সের আমি ডিফারেন্সিয়েট করব। ওকে, তাহলে কোন কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট ফাংশনের জন্য সেটা নিশ্চয়ই সবার কাছে ক্লিয়ার হয়েছে। আবার দেয় যে হোয়াট ইজ ফাংশন ডিক্লারেশন, হাউ টু ডিফাইন এ ফাংশন, হোয়াট ইজ দ্য বেসিক সিনট্যাক্স ফর ফাংশন ডেফিনেশন, যেটা ফাংশনকে ডিফাইন করতে গেলে তার সিনট্যাক্সটা কি, হোয়াট ইজ ফাংশন, হোয়াট ইজ দ্য নিড ফর এ ফাংশন বা হোয়াট ইজ দ্য ইউজেস অফ ফাংশন। ওকে, তো এই টাইপের কিন্তু কোশ্চেন আসবে ফাংশনস থেকে। মানে ধরে নাও ফাংশনস থেকে কোশ্চেন আসবে, দুটো কোশ্চেন তো আসবেই ফাংশনস থেকে।
8 নম্বরে, আর শর্ট কোশ্চেন তো থাকবেই ফাংশনস থেকে। ওকে, তো এতক্ষণ পর্যন্ত যা পড়িয়েছি সবার কাছে ক্লিয়ার? এতক্ষণ পর্যন্ত যা পড়লাম আমরা সবার কাছে ক্লিয়ার? আমরা এরপরে হ্যাঁ স্যার। টাইপস অফ ফাংশনস নিয়ে আমরা আসবো, টাইপস অফ ইউজার ডিফাইন ফাংশনের কনসেপ্টে আমরা আসবো এরপরে। তারপরে সেখান থেকে আমরা রিকার্শনে আসবো, আর রিকার্শনের পরে আমরা স্টোরেজ ক্লাসে আসবো। ঠিক আছে, যদি আমরা টাইমের মধ্যে যদি কভার করতে পারি আমরা হয়তো স্টোরেজ ক্লাসটাও কভার করবো আজকে। ওকে, তাহলে এখন আমরা 20 মিনিটসের একটা ব্রেক নেব। 10:55 বাজছে, আমরা 11:25 বলবো না, আমরা 11:30 আবার জয়েন করবো সবাই। ঠিক আছে, সবাই ওকে এগ্রি? স্যার। সবাই এগ্রি তো? ঠিক আছে স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আমরা 11:30-তে আবার জয়েন করছি আমাদের ফাংশনের রিমেনিং পার্ট নিয়ে। ওকে, ফাংশনের রিমেনিং পার্ট নিয়ে আমরা 11:30-তে আবার জয়েন করছি। ওকে, চলো।